লেখকের মুখ থেকে গল্প শোনার যে একটা আলাদা রোমাঞ্চ, সেটাকে তো অস্বীকার করা যায় না। আর আজকের এই অনুষ্ঠানটা আমরা তাহলে শুরু করছি। মিলনদা, আপনাকে স্বাগত, আপনি জয়েন করেছেন। আপনি তাহলে শুরু করুন আজকের প্রথম গল্পটি। তোমাকে অনেক ধন্যবাদ সুকান্ত, এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা আমার সঙ্গে রয়েছেন, আমি তাদেরকে প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আমার মতো একজন সামান্য লেখককে শুনবার জন্য আপনারা উপস্থিত হয়েছেন বা আগ্রহ প্রকাশ করেছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি জানি না আমার পড়াটা কেমন হবে, আমি বহুকাল ঠিক এভাবে গল্প পাঠ করিনি, উচ্চারণ ইত্যাদিতে সমস্যা থাকতে পারে, সেগুলো একটু ক্ষমা করে দিতে হবে আর কি। আমি পড়ছি। আমার প্রথম গল্পটার নাম, এটা কিশোরদের গল্প। গল্পটির নাম পাতালপুরী। দুপুরের পর শিউলি গিয়েছিল স্নান করতে। সোনাতলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম ইছামতি। গ্রীষ্মে অতি শীর্ণ চেহারা নদীর, গলা জল ভেঙে এপার ওপার করা যায়। বর্ষায়ও নদী মনে হয় না, মনে হয় মাঝারি ধরনের খাল। এখন বৈশাখ মাসের শেষ দিক, গরম পড়েছে বেজায়। শিউলি থাকে ভাইয়ের সংসারে। ভাই গৌতম সাহা রামকৃষ্ণপুর বাজারে পাইকারি মালের দোকান চালায়। মা বাপ গত হয়েছেন অনেকদিন। সংসারে দুটি মাত্র ভাই বোনই ছিল। বাবা মারা যাওয়ার পর গৌতম দোকান চালাতে শুরু করে। তার কিছুদিন আগে বিয়ে করেছে। সংসারে তৃতীয় একজন এসেছে, তার নাম প্রতিমা। নাম প্রতিমা হলে কি হবে, মানুষটা বেশ রাগী আর দজ্জাল। সংসারে এসেই ননদিনীটিকে জ্বালাতে শুরু করল। শিউলি তখন ক্লাস 5-এর ছাত্রী। ওইটুকু মেয়েকে দিয়েই সংসারের সব কাজ করাতে লাগলো। ভাইটা মেনি মুখ, বউকে জমের মতো ভয় পায়, তার কথায় ওঠে বসে। ছোট বোনটির দুর্দশা তাকিয়েও দেখে না। বোন কোনো অভিযোগ করলে কানে তোলে না, উল্টো তাকেই বকাঝকা করে। সংসারের কাজ এইভাবে করতে হয় বলে ক্লাস 6-এ ওঠার পর আর স্কুলে যাওয়া হলো না শিউলির। বলতে গেলে ভাইয়ের সংসারে সে ঝি হয়ে গেল। সারাদিন হাড় ভাঙা খাটুনি, রাতের বেলার সব কাজ শেষ করে শুতে শুতে হয় অনেক রাত। এত কিছুর পরও সহজে শিউলির ঘুম আসে না। নিজের অবস্থার কথা ভেবে চোখের জলে বালিশ ভেজে। বহুবার ইচ্ছে হয়েছে সংসার ছেড়ে পালিয়ে যায়, কিন্তু কোথায় যাবে? এমন কোনো আত্মীয় নেই যাদের কাছে গিয়ে আশ্রয় নিতে পারে। কি আর করা, এই কষ্টের জীবনটা মেনে নিয়েছে। এই কষ্টের জীবনটা মেনে নিয়েই দিন কাটছিল শিউলির। একসময় ফর্সা সুন্দর চেহারার মিষ্টি মেয়ে ছিল, লম্বাও বেশ। এখন সেই শিউলি আর নেই, দেখতে বাড়ির কাজের ঝিয়েদের মতোই লাগে। 5 বছর আগে দাদার ছেলে অর্জুন জন্মেছে। সে প্রাইমারি স্কুলে যাচ্ছে। প্রতিমা ছেলেকে নিয়েই ব্যস্ত, অন্য কোনো দিকে তাকিয়ে দেখে না। তবে অর্জুনটা পিসিকে পছন্দ করে, তাকে ডাকে পিসিমণি। সময় সুযোগ পেলেই পিসিমণির কাছে আসে, গল্প শুনতে চায়। তাতে অবশ্য প্রতিমা কিছু মনে করে না, ছেলেকে কিছুই বলে না। ছেলে যা চাইবে তাই হবে। পাতালপুরীর গল্প বলতে শিউলির খুব ভালো লাগে। অর্জুনও শুনতে পছন্দ করে, এজন্য ওরকম গল্পই ঘুরিয়ে ফিরিয়ে অর্জুনকে সে শোনায়। পিসিমণির মুখোমুখি শুয়ে বা কোলে বসে মুগ্ধ হয়ে সেসব গল্প অর্জুন শোনে। সংসারের কাজ সেরে স্নানে যেতে শিউলির দুপুর পার হয়ে যায়। পাড়ার বৌঝিরা অনেক আগেই স্নান সেরে যে যার বাড়িতে ফিরে খাওয়া দাওয়া সেরে ফেলে। কেউ কেউ ভাত ঘুমে ডুবে যায়। শিউলি স্নান করে একা একা। তবে আজ তার সঙ্গে মৃধা বাড়ির ছোট বউ আরতি আর হরিপদ স্যারের মেয়ে সন্ধ্যা ছিল। গলা জলে নেমে স্নান করছে 3 জন, রোজই তাই করে, ছোটবেলা থেকেই করে আসছে। তবে আজ এক অদ্ভুত কাণ্ড হলো। ওইটুকু জলেই ডুবে গেল শিউলি। গেল তো গেলই, কোনো হদিশ নেই। আরতি আর সন্ধ্যা ভেবেছিল শিউলি বুঝি ডুব দিয়ে অন্য কোনো দিকে চলে গেছে, ওদের সঙ্গে মজা করছে।
এমন তো অনেকেই করে, শিউলিও আগে করেছে। ওরা দুজন নদীর এদিক ওদিক খুঁজলো শিউলিকে, গলা জলে হেঁটে হেঁটে খুঁজলো, সাঁতরে সাঁতরে খুঁজলো, ডুব দিয়ে খুঁজলো, না, নেই, কোথাও নেই শিউলি। তারপরই ওরা চিৎকার করতে লাগলো, শিউলি ডুবে গেছে, শিউলি ডুবে গেছে। তাদের চিৎকারে পাড়ার লোকজন জড়ো হলো। জাল ফেলে ডুব দিয়ে জাল ফেলে ডুব দিয়ে 15-20 জন লোক সন্ধ্যা পর্যন্ত খুঁজলো শিউলিকে। খবর পেয়ে দোকান ফেলে গৌতম এসেছে। সে নেমে গেছে নদীতে, পাগলের মতো বোনকে খুঁজছে। না, মেয়েটিকে পাওয়াই গেল না। গলা জলের ইসামতিতে এভাবে কেউ ডুবে মরতে পারে? তার উপর যে মেয়ে খুব ভালো সাঁতার জানে, এ কেমন করে হয়? এ তো এক অদ্ভুত কাণ্ড। গৌতম তার বোনের জন্য খুব কান্নাকাটি করল। বেঁচে থাকতে বোনের দিকে ফিরেও তাকায়নি। ডুবে মরার পর যেন তার জন্য স্নেহ মমতা উতলে উঠল। প্রতিমার অত্যাচারে বোনটি যে তার শেষ হয়ে গিয়েছিল, চাইলে সে বোনটিকে ভালো রাখতে পারত, তা সে করেনি। এখন বোন নেই বলে তার নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে। পিসিমণির জন্য কেঁদে চোখ ফুলিয়ে ফেললো অর্জুন। পিসিমণি মরে গেছে, এখন আমাকে গল্প শোনাবে কে? পাতালপুরীর গল্প কে বলবে আমাকে? লোক দেখানো কান্না কাঁদছিল প্রতিমাও। শিউলি ডুবে মরেছে শুনে সে ভিতরে ভিতরে খুশি। যাক, সংসারে একটা ঝামেলা গেছে। বেঁচে থাকলে বিয়ে থা দিতে হতো, বিরাট একটা খরচের ব্যাপার। সেই খরচটা বেঁচে গেল। মনের আনন্দে মনের আনন্দ ভিতরে চেপে তবু সে বিলাপ করে কান্না জুড়ল। শিউলি রে, ও শিউলি, এ তুই কি করলি রে বোন? এভাবে আমাদের ছেড়ে চলে গেলি? ও শিউলি, শিউলি। প্রতিমার বিলাপ শুনে বোনের জন্য কাঁদতে কাঁদতে জীবনে এই প্রথম স্ত্রীর উপর রাগে ক্রোধে ফেটে পড়ল গৌতম। লাফ দিয়ে উঠে বিরাট একটা ধমক দিল প্রতিমাকে। এই তুই চুপ কর, ডাইনি কোথাকার! তুই আমার বোনের জীবনটা ধ্বংস করে দিয়েছিস। তোর অত্যাচারে আমার বোন শেষ হয়ে গিয়েছিল, এখন আবার তার জন্য আহ্লাদ দেখাচ্ছিস? চুপ কর, তুই চুপ কর। তোর ওই পচা মুখে আমার বোনের নাম নিবি না। তুই একটা পিশাচনি, ডাইনি, শাকচুন্নি। পাড়ার লোকজন গৌতমের রাগ ক্রোধে ফেটে পড়া দেখে বিস্মিত। পাশের বাড়ির নিতাই তপাদারের বুড়িমা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল, খুবই ঠোঁট কাঁটা বুড়ি। সে ফোকলা মুখে বলল, এখন এত বাহাদুরি দেখাচ্ছিস কেন রে গৌতম? আগে এই কাজটা করতে পারিসনি? তাহলে তো বোনটা বাঁচত। ওকে তো তোর বউই মেরেছে। শিউলি তো ডুবে মরেনি, ইচ্ছা করে মরেছে, জলে ডুবে আত্মহত্যা করেছে। এই জন্য তোর ওই বউটা দায়ী, তুইও দায়ী। বেঁচে থাকতে বোনের পক্ষ হয়ে একটা কথা বলিসনি বউকে, এখন তর পাচ্ছিস। তর পানি বন্ধ কর। তোর আর তোর বউয়ের এইসব কাণ্ড দেখে লোকে হাসছে। বুড়ির কথা শুনে ভিড় করা নারী পুরুষ সবাই মুখ চেপে হাসতে শুরু করেছে। গৌতম থেমে গেছে, প্রতিমা গেছে হতভম্ব হয়ে। তখন অর্জুন আবার কাঁদতে তখন অর্জুন আবার কাঁদতে কাঁদতে বলল, পিসিমণি মরে গেছে, আমাকে পাতালপুরীর গল্প শোনাবে কে? পিসিমণি, ও পিসিমণি, তুমি মরে গেলে কেন? নিজেকে সামলাবার জন্য প্রতিমা উঠে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরল। সেই লোক দেখানো কান্না কাঁদতে কাঁদতে বলল, আমি শোনাবো বাবা, আমি তোমাকে পাতালপুরীর গল্প শোনাবো। অর্জুন তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোমার গল্প আমি শুনবো না, তুমি পচা। পিসিমণিকে একদিন চুলের মুঠি ধরে মেরেছ, আমি দেখেছি। তুমি পচা, খারাপ। পিসিমণি, ও পিসিমণি বলে কাঁদতে কাঁদতে নদীর দিকে চলে গেল অর্জুন। তপাদার বুড়ি তখন আবার ধরেছে প্রতিমাকে। দেখেছিস, পেটের ছেলেও বলছে তুই পচা, তুই খারাপ। এর থেকে লজ্জার কিছু নেই। তোরও জলে ডুবে মরা উচিত, ডাইনি কোথাকার। প্রতিমা এবার রাগে ফুঁসে উঠতে চাইল, কঠিন জবাব দিতে চাইল বুড়ির কথার।
শেষ পর্যন্ত সাহস পেল না। এখন বুড়ির কথার প্রতিবাদ করতে গেলে পাড়ার সব মহিলা ঝাঁপিয়ে পড়বে তার উপর, কারণ শিউলির সঙ্গে সে যা করেছে তা সবাই জানে। মেয়েটার লেখাপড়া বন্ধ করিয়েছে, বাড়ির পুরো দস্তুর ঝি বানিয়ে ছেড়েছে, আর বোন হারিয়ে গৌতমের আজ যে অবস্থা হয়েছে, রান্নাঘরের সামনে পড়ে থাকা চেলা কাঠ দিয়ে তাকে পেটাতেও পারে। সুতরাং প্রতিমা মাথা নিচু করে উঠোনের কোণে বসে রইল। এলাকার লোকজন ভেবেছিল যেহেতু জলে ডুবে মারা গেছে শিউলি, 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই তার লাশ ভেসে উঠবে। তাদের গ্রামে না হোক, পাশের গ্রাম বা তার পাশের গ্রামে কেউ না কেউ শিউলির লাশ পাবে, এ পাড়ায় খবর দেবে। না, শিউলির লাশ ভেসে উঠল না। গৌতমের সঙ্গে গ্রামের আরো কেউ কেউ প্রতিদিন দুবেলা খবর নিল, শিউলির লাশ পাওয়াই গেল না। 1 দিন 2 দিন করে অনেকগুলো দিন কেটে গেল। জগৎ সংসারে কে কার কথা কতদিন মনে রাখে। ধীরে ধীরে শিউলির কথা সবাই ভুলে গেল। ভুলল না শুধু ছোট্ট অর্জুন, রোজই পিসিমণির কথা তার মনে হয়। রোজই পিসিমণির জন্য সে নির্জন দুপুরে কিংবা শেষ বিকেলের দিকে বাড়ির পাশের নদী তীরে গিয়ে দাঁড়ায়, পিসিমণি পিসিমণি বলে ডাকে আর নিঃশব্দে কাঁদে। পিসিমণি, ও পিসিমণি, পিসিমণি গো, আমাকে ফেলে কেন তুমি চলে গেলে? এভাবে কেন তুমি মরে গেলে ও পিসিমণি? রাতে মাঝে মাঝে পিসিমণিকে স্বপ্নেও দেখে। একটাই স্বপ্ন, সে শুয়ে আছে পিসিমণির বুকের কাছে, আর পিসিমণি তাকে পাতালপুরীর গল্প বলছে। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে অর্জুন। শিউলি ফিরে এলো 2 বছর 4 মাস পর। 2, গভীর রাত, শুক্লপক্ষের চাঁদ উঠেছে আকাশে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে কে যেন 3 বার ডাকলো, অর্জুন, অর্জুন রে, ও অর্জুন। পিসিমণি ডুবে মরার পর থেকে অর্জুন ঘুমায় প্রতিমার কাছে। বড় ঘরে পাশাপাশি দুটো খাট, একটায় শোয় গৌতম, অন্যটায় প্রতিমা আর অর্জুন। কেউ ডাকটা শুনতে পেল না, শুনলো অর্জুন। সেই ডাকে ঘুম ভাঙলো তার, গলাটাও চিনে ফেললো। দিশেহারা ভঙ্গিতে উঠে বসলো, মাকে ধাক্কাতে লাগলো। মা, ও মা, ওঠো, তাড়াতাড়ি ওঠো, পিসিমণি এসেছে। অর্জুনের ডাকাডাকি আর ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙলো প্রতিমার। বিরক্তির গলায় বলল, কি হয়েছে, এমন করছিস কেন? পিসিমণি এসেছে মা, পিসিমণি এসেছে, আমাকে 3 বার ডেকেছে, আমি স্পষ্ট শুনেছি পিসিমণির গলা। গৌতমের ঘুম খুব পাতলা, তারও ঘুম ভেঙেছে। সে কিছু একটা বলতে যাবার আগেই ছেলেকে ধমক দিল প্রতিমা। কি বলছিস তুই, পাগল কোথাকার? পিসিমণি আসবে কোত্থেকে? সে তো 2-2.5 বছর আগে নদীতে ডুবে মরেছে। কিন্তু পিসিমণি আমাকে এইমাত্র ডেকেছে, 1 বার না, 3 বার। গৌতম পাশের খাট থেকে বলল, তুমি স্বপ্ন দেখেছ বাবা, পিসিমণির কথা ভাবো তো, এই জন্য স্বপ্ন দেখেছ। স্বপ্নে তার ডাকও শুনেছ। ও কিছু না, শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। ঠিক এ সময় আবার সেই ডাক, অর্জুন, অর্জুন রে, দরজা খোল বাবা, দরজা খোল। এবার 3 জনেই শুনলো শিউলির ডাক। গলা চিনতে কারো ভুল হলো না। অর্জুন উত্তেজিত গলায় বলল, ওই শোনো, পিসিমণি আমাকে ডাকছে বাবা। বাবা, তুমি শুনেছ? মা, তুমি শুনতে পাওনি? অর্জুন লাফ দিয়ে খাট থেকে নামলো, গৌতমও নামলো। শুধু প্রতিমা হতভম্ব হয়ে বসে রইল তার খাটে। ঘরের দরজায় তখন টুকটুক করে শব্দ হচ্ছে। অর্জুন, অর্জুন, দরজা খোল বাবা, আমি এসেছি, তোর পিসিমণি। অর্জুন ছটফটে ভঙ্গিতে দরজা খুলতে গেল, তার সঙ্গে গেল গৌতম। প্রতিমা বিছানা থেকে নেমে বলল, খুলো না, খুলো না, দরজা খুলো না, ব্যাপারটা অন্যরকম কিছুও হতে পারে। গৌতম বলল, কি রকম? অনেক সময় তেনারা এসে নাম ধরে ডাকেন, ঘরের বাইরে ডেকে নিয়ে। অর্জুনও শুনলো কথাটা, তবে বিশ্বাস করলো না। তার নাম ধরে এরকম স্পষ্ট ডাক, দরজায় শব্দ, না, মা ভুল বলছে।
অর্জুন কথা বলবার আগেই বাইরে থেকে ডাক এলো, অর্জুন ভয় পাস নে, আমি তোর পিসিমণি, দরজা খোল বাবা। এখনই খুলছি পিসিমণি। অর্জুন দরজার কাছে যেতেই প্রতিমা তার হাত চেপে ধরলো, দাঁড়া দাঁড়া, একটু পরীক্ষা করে নি। তারপর শিউলির উদ্দেশ্যে বলল, তোমার সঙ্গে আর কেউ আছে? থাকলে তাকে কথা বলতে বল। বাইরে থেকে শিউলির গলা ভেসে এলো, তবে প্রতিমার কথার জবাব দিল অর্জুনের মাধ্যমে। শোন অর্জুন, আমি একা এসেছি, কিন্তু তুই ছাড়া কারোর সঙ্গে আমি কথা বলবো না, শুধু তোর সঙ্গে বলবো, দরজা খোল বাবা, নয়তো আমি এখনই ফিরে যাব। গৌতম বলল, তোর তোর গলা শুনে আমি পরিষ্কার বুঝতে পারছি তুই শিউলি, আমার বোন। এত রাতে কোত্থেকে এলি? বললাম তো, অর্জুন ছাড়া কারোর সঙ্গে আমি কথা বলবো না। অর্জুন, আমি কি চলে যাব বাবা? না না পিসিমা, না না পিসিমণি, তুমি দাঁড়াও, আমি দরজা খুলছি। অর্জুনের এখন 7-এর উপর বয়স। এই বয়সে ভালো লম্বা হয়েছে, শরীরে শক্তি অন্য শিশুদের তুলনায় বেশি, সাহসও অনেক। সে আর কোনো কিছুরই তোয়াক্কা করলো না, দরজা খুলে দিল। ঘরে ততক্ষণে আলো জ্বেলেছে প্রতিমা। সেই আলোয় পরিষ্কার দেখা গেল দরজার বাইরে শিউলি দাঁড়িয়ে আছে। ঘরের আলো আর চাঁদের আলো দুটোই পড়েছে তার শরীরে। সেই আলোয় রাজকন্যার মতো লাগছে তাকে। কি সুন্দর চেহারা হয়েছে, চাঁদের আলোর মতো গায়ের রং, পরনের শাড়িটা অনেক দামি, গা ভর্তি গহনা, পায়ে চুমকি বসানো জুতো, গা থেকে আসছে অপূর্ব সুগন্ধ। নিজের সৌন্দর্যে ঝলমল ঝলমল করছে মেয়েটি। এ তো সেই শিউলি নয়, এ তো অন্য শিউলি, এ তো এক রাজকন্যা। যেমন রূপ, তেমন গহনা আর পোশাক, তেমন সুগন্ধে ভরা শরীর। কোথায় সেই গরমে ঘামে আর সংসারের কাজে ম্লান হয়ে যাওয়া মেয়েটি, আর কোথায় এই মেয়ে? তিনজন মানুষ হতবাক হয়ে তাকিয়ে রইল শিউলির দিকে। কয়েক মুহূর্ত মাত্র সময়, অর্জুন ছুটে এসে শিউলিকে জড়িয়ে ধরল। পিসিমণি তুমি, সত্যি তুমি? শিউলিও জড়িয়ে ধরলো অর্জুনকে। হ্যাঁ রে বাবা, সত্যি আমি। কেন, আমাকে তুই চিনতে পারছিস না? পারছি তো, তবে তুমি অনেক বদলে গেছো। শিউলি হাসলো। কেমন বদলেছি বলতো? পাতালপুরীর রাজকন্যার মতো দেখাচ্ছে তোমাকে। সেই রাজকন্যার গল্প তুমিই আমাকে বলেছিলে। গভীর আবেগে বোনকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেল গৌতম। শিউলি ছিটকে সরে গেল। অর্জুন, তোর বাবাকে বলে দে আমার সামনে যেন না আসে। তোর মাকেও বল, তাহলে আমি এক্ষুনি চলে যাব। তুই ছাড়া আমার সামনে কেউ আসতে পারবে না, আমাকে ছুতে পারবে না। তাহলে, কথা শেষ করলো না শিউলি। গৌতম থতমত খেয়ে থেমে গেল। প্রতিমা কাতর গলায় বলল, কেন, আমরা কি তোমার কেউ নই? অর্জুন, তুই ছাড়া এই বাড়িতে আমার আর কেউ নেই, এই পৃথিবীতেও তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই ছাড়া কেউ আমায় ভালোবাসেনি, আদর স্নেহ করেনি। ছোটবেলায় মা বাবা করেছেন, তারা গত হওয়ার পর আমার দিকে কেউ ফিরেও তাকায়নি। শুধু তুই আমাকে ভালোবেসেছিস, আমার জন্য কেঁদেছিস। অন্তর থেকে ভালোবাসা আর অন্তর থেকে কাঁদা, আমার জন্য তুই কেঁদেছিস। এজন্য আমি আজ তোর কাছে এসেছি। আর কারো সঙ্গে কথা বলবো না, কারো দিকে তাকাবোও না। পিসিমণির কোমরের কাছটা দুহাতে জড়িয়ে ধরে গভীর আবেগে অর্জুন বলল, আমার খুব ভালো লাগছে পিসিমণি, খুব ভালো লাগছে। আর কারোর সঙ্গে তোমার কথা বলবার দরকার নেই। শুধু তুমি শুধু আমার সঙ্গেই বলো, তুমি কোথায় চলে গিয়েছিলে? কোথা থেকে এতদিন পরে এলে? আমরা সবাই ভেবেছি তুমি জলে ডুবে... ডট ডট। প্রতিমা বলল, শুধু আমার না, শুধু আমরা না। প্রতিমা বলল, শুধু আমরা না, পাড়ার সবাই, গ্রামের সবাই তাই জানে। আরতি আর সন্ধ্যার চোখের সামনে তুই নদীতে ডুবে গিয়েছিলি। গৌতম বলল, শুধু আমাদের পাড়া আর সোনাতলা গ্রামই নয়, এলাকার সবাই তাই জানে, 10 গ্রামের লোক। এসব কথায় কানই দিল না শিউলি। অর্জুনের হাত ধরে বলল, চল, নিমতলায় বসে তোকে আমি সব বলবো। চলো চলো। এই বাড়িটা দক্ষিণমুখী, বাড়ির সঙ্গে পায়ে চলা একটা পথ।
তারপর কিছুটা পতিত জমি, তারপরে শীর্ণ ইছামতি, যে নদীতে ডুবে গিয়েছিল শিউলি। বাড়িতে 3টা ঘর আর রান্না চালার পাশে চাপকল বসানো একটুখানি পাকা জায়গা। বড় ঘরটার বড় ঘরটা এখন সবাই থাকে। অর্জুনকে নিয়ে শিউলি থাকতো পশ্চিম দিককার ছোট ঘরটায়। পূব দিককার ঘরটায় কেউ থাকে না, সংসারের হাবিজাবি জিনিসে ভর্তি। মাঝারি ধরনের গৃহস্থ বাড়ি, সামনের দিকে টিনের বেড়া, তার মাঝখানে টিনের একটা দরজা। ওই দরজা দিয়ে বাড়িতে ঢুকতে হয়। রাতের বেলা সেই দরজা ভিতর থেকে বন্ধ থাকে। আজ কি খোলা ছিল? না হলে শিউলি ঢুকলো কি করে? এই প্রশ্ন এলো গৌতমের মাথায়। অর্জুনকে নিয়ে শিউলি উঠোনে নেমে যাওয়ার পরই কথাটা সে বলল, তুই ঢুকলি কি করে? দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল, আমি নিজ হাতে বন্ধ করেছি। অর্জুনকে নিয়ে নিমতলার দিকে হাঁটতে হাঁটতে শিউলি বলল, শোন অর্জুন, এখনই একটা কাণ্ড হবে। তোর মা বাবা দুজনেই এখন বড় ঘরের বারান্দায় বসে পড়বে। তারপর থেকে একটাও কথা বলবে না, একদম চুপ করে থাকবে, উঠে দাঁড়াবেও না। কেন? আমি সেই ব্যবস্থা করছি। নয়তো তোর আমার কথার মাঝখানে তোর বাবা মা মাঝে মাঝে কথা বলে খুবই বিরক্ত করবে আমাদের। সেটা কিভাবে করবে? আমি এসব পারি। ওই দেখ, দুজনেই বারান্দায় বসে পড়েছে, ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে আছে। অর্জুন মুখ ঘুরিয়ে দেখলো পিসিমণি যা বলেছে ঠিক তাই হয়েছে। বাবা মা বারান্দায় বসে বোবার মতো তাদের দিকে তাকিয়ে আছে। বোঝা যাচ্ছে চেষ্টা করেও তারা কথা বলতে পারছে না। শিউলি বলল, আমি অনেক কিছু পারি। বাইরে থেকে বন্ধ দরজা খুলে ভিতরে ঢুকেছি। আমি মনে মনে শুধু বলেছি, দরজা খুলে যাক, দরজা খুলে গেছে। তোর বাবা মাকে বলেছি বসে পড়ো আর বোবা হয়ে যাও, তাই হয়েছে। অর্জুন ভয় পেল। মা বাবা কি তাহলে আর কথা বলতে পারবে না, উঠে দাঁড়াতে পারবে না? সবই পারবে আমি চলে যাওয়ার পর। তুমি কি চলে যাবে? হ্যাঁ, যেতে তো আমাকে হবেই। রাত ভোর হওয়ার আগেই আমি চলে যাব, শুকতারা ওঠার আগেই। কেন চলে যাবে পিসিমণি? না গিয়ে যে উপায় নেই বাবা। উঠোনের দক্ষিণে জোড়া নিম গাছ, পাশাপাশি যমজ পাশাপাশি যমজ শিশুর মতো বহুদিন ধরে দাঁড়িয়ে আছে। নিমের হাওয়া স্বাস্থ্যকর, এই জন্য নিমতলায় কাঠের একটা পুরনো বেঞ্চ পাতা আছে। তার দুপাশে বেশ কিছু ফুলের ঝাড়, হাসমুহেনা, গন্ধরাজ, বেলি, কামিনী, জবা আছে 2 রকমের। বড় একটা শিউলি ঝাড়ও আছে। গ্রীষ্মকালে সুগন্ধি ফুল ফুটে অনেক গ্রীষ্মকালে সুগন্ধি ফুল ফোটে অনেক, ফোটে রাতের বেলা। আজও ফুটেছে। নিশিরাতের হাওয়ায় ফুলের গন্ধ ভাসছে। চাঁদের আলোয় ফকফক করছে চারদিক। তুলসী মঞ্চে তুলসী মঞ্চে তুলসীর ঝাড় বেশ বড় হয়েছে। শিউলি একবার সেদিকটায় তাকালো। তোর মনে আছে অর্জুন, এরকম জ্যোৎস্না রাতে তোকে নিয়ে আমি নিমতলার বেঞ্চটায় এসে বসতাম। তুই আমার কোলে মাথা দিয়ে পাতালপুরীর গল্প শুনতে চাইতি। সারাদিনের অত খাটাখাটুনির পরও আমি তোকে একটার পর একটা গল্প বলে যেতাম। সেসব গল্প বলতে আমার খুব ভালো লাগতো। সব মনে আছে পিসিমণি, আমি তোমার একটা কথাও ভুলিনি। রোজ তোমার কথা ভাবি, নদীর দিকে তাকিয়ে ওদিকটা গেলে রোজ তোমার জন্য আমার কান্না পায়। আমি জানি বাবা, আমি সব জানি। আয়, আমি বেঞ্চটায় বসি আর তুই আমার কোলে মাথা দিয়ে শো। আজ আমি তোকে খুব সুন্দর একটা পাতালপুরীর গল্প বলবো। অর্জুন তাই করলো। শিউলি বেঞ্চে বসার পরই তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সাদা মাটির উঠোন চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। বড় ঘরের বারান্দায় গৌতম আর প্রতিমা পাথরের মূর্তি হয়ে বসে আছে। তারা নড়তে পারছে না, কথা বলতে পারছে না, তবে শিউলির সব কথা পরিষ্কার শুনতে পাচ্ছে। নিমের পাতায় ঝিরঝিরে হাওয়া, চাঁদের আলো
চাঁদের আলো গলে গলে পড়ছে পাতার ফাঁক ফোকর দিয়ে। কোথাও কোনো শব্দ নেই, শুধু ঝিঝি পোকারা নিজেদের নিয়মে ডেকে যাচ্ছে। বড় ঘর আর রান্না চালার পিছনে বেশ কয়েকটা আম জাম আর তেঁতুল গাছ গা জড়াজড়ি করে আছে। ওদিকটা এরকম জ্যোৎস্না রাতেও অন্ধকারাচ্ছন্ন লাগছে। শিউলি একবার সেদিকটায় তাকালো, অর্জুনের মাথায় হাত বুলাতে লাগলো। অর্জুন বলল, গল্প বলার আগে তুমি নিজের কথা বলছো না কেন পিসিমণি? তুমি জলে ডুবে গেলে, কেউ তোমাকে খুঁজে পেল না, সবাই জানলো তুমি মরে গেছো। তাহলে এতদিন পর তুমি কোত্থেকে এলে? ছিলে কোথায়? তাও বলছো ভোর হওয়ার আগে চলে যাবে। কোথায় চলে যাবে পিসিমণি? সেই গল্প, সেই গল্পটাই তোকে বলবো। এও পাতালপুরীর গল্প। আমি পাতালপুরীতে চলে গেছি, সেখানেই থাকি, সেখানেই ফিরে যাব। শুধু গল্পটা তোকে বলবার জন্য এভাবে এত রাতে এসেছি। আর তুই আমাকে এত ভালোবাসিস, এখনো ভুলিসনি আমাকে, আমার জন্য কাঁদছিস, এজন্যও এসেছি। গল্পটা তাহলে বলো। আরতি আর সন্ধ্যার সঙ্গে আমি স্নানে নেমেছিলাম নদীতে। মন তো আমার সবসময় খারাপ থাকে। দাদা ফিরে তাকায় না, বৌদি কষ্ট দেয়, সংসারে তুই ছাড়া কেউ আমার কথা ভাবে না। এই অবস্থায় কি করে বাঁচবো আমি? আমার শুধু মরে যেতে ইচ্ছে করে, কিন্তু মরতে পারি না তোর জন্য, তোকে যে আমি খুব ভালোবাসি। বড় ঘরের বারান্দায় বসা গৌতমার প্রতিমা শিউলির সব কথাই শুনতে পাচ্ছে। শিউলি বলল, সেদিন স্নানে নামার কিছুক্ষণ পর গলা জলে ডুব দিয়েছি, দিয়ে দেখি অদ্ভুত এক দৃশ্য। আমার চারপাশে 20-25টা মেয়ে, ফুটফুটে সুন্দর, আর প্রত্যেকের চেহারাই যেন একরকম, অপূর্ব। প্রত্যেকের চেহারাই যেন একরকম, অপূর্ব সুন্দর চেহারা, গায়ের রং চাঁদের আলোর মতো, টানা টানা চোখ, খাড়া নাক, লাল টুকটুকে ঠোঁট, মাথা ভর্তি ঘন নীলচে ধরনের চুল, কিন্তু আকৃতিতে সবাই ছোট, একই মাপের, আমার কোমর সমান হবে। তারা সবাই আমাকে ঘিরে ধরেছে। তাদের গলার স্বর অতি মৃদু। প্রত্যেকেই নিজেদের মধ্যে হাসি মুখে কথা বলছে, কিন্তু তাদের ভাষা কিছুই আমি বুঝতে পারছি না। জলের তলার জলের তলায় অবাক হয়ে আমি তাদের দিকে তাকিয়ে আছি। ততক্ষণে তারা কয়েকজন মিলে আমার দুহাত ধরেছে, আর অন্যরা ছড়িয়ে আছে চারপাশে। আমাকে যেন ঠেলে ঠেলে তারা কোন দিকে নিয়ে যেতে চাইছে। নিজের অজান্তে আমিও যেন তাদের সঙ্গে চলতে শুরু করেছি। কতক্ষণ ধরে জলে ডুব দিয়ে আছি মনেই নেই আমার। তারপর দেখি আমার খুব ঘুম পাচ্ছে, কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না। আমি এক সময় গভীর ঘুমে ডুবে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম বুঝতে পারিনি। চোখ খুলে দেখি রূপকথার গল্পের মতো বিশাল এক রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার চারপাশে তখন সেই ছোট ছোট ফুটফুটে মেয়েগুলোর সংখ্যা আরো বেড়েছে, 70-80 জনের কম হবে না। তারা ওরকম মৃদু স্বরে হাসি মুখে কথা বলছে, তাদের ভাষায় একটুও বুঝতে পারছি না আমি। একবার এর মুখের দিকে তাকাই, আর একবার ওর মুখের দিকে তাকাই। ওরা খুবই মায়া মমতার চোখে আমাকে দেখছে, আমার হাত ধরছে, আমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। আমার হাত মুখ, ঠোঁট, চোখ, চুল, নখ সবই আগ্রহ নিয়ে দেখছে, আর ওরকম ভাষায় কথা বলে যাচ্ছে। এ সময় প্রাসাদের ভিতর থেকে ওরকম আরো 5টি মেয়ে এলো। এসে সবাইকে সরিয়ে দিয়ে একজন আমার হাত ধরলো। আমি যন্ত্রের মতো তার সঙ্গে চলতে লাগলাম। ওই 5জন আমাকে প্রাসাদের ভিতরে নিয়ে এলো। বিশাল এক রাজ দরবার, সিংহাসনে বসে আছেন ওরকমই একজন, তবে তিনি অন্যদের তুলনায় একটু লম্বা, আমার গলা সমান হবেন। বোঝা যায় তিনি এই রাজ্যের প্রধান। পরে জেনেছি তিনি রানীমা। তবে এই রাজ্যে কারো বয়স বাড়ে না। রানীমার বয়স কত কেউ জানে না। তিনি বসে আছেন সিংহাসনে, আর পারিষদরা বসে আছেন তার থেকে বেশ খানিকটা দূরে,
সুন্দর সুন্দর আসন, সুন্দর সুন্দর আসনে, তবে সবার চেহারাই একরকম। রানীমাকে আলাদা দেখায় তিনি লম্বা, আর তার মাথায় মুকুট, আর তার মাথার রাজ মুকুট দেখে আমাকে দেখে তিনি অপলক চোখে খানিক তাকিয়ে রইলেন। পারিষদদের সঙ্গে অচেনা ভাষায় কথা বললেন। যে পাঁচজন আমার পাশে দাঁড়িয়ে ছিল তাদেরকে কি ইশারা করলেন। তারা আমাকে নিয়ে গেল প্রাসাদের একটা রাজকীয় কামরায়। বাবা, অনেক বড় লেখা। রূপকথার রাজকন্যারা যেরকম কামরায় থাকে, এই কামরা ঠিক সেই রকম। শ্বেত পাথরের টেবিলে শুধুই ফল সাজানো, আর আছে পান করার জল। ওরা আমাকে টেবিলে বসালো, খেতে ইশারা করলো। তখন টের পেলাম আমার খুব খিদে পেয়েছে। ধীরে ধীরে আমি ফল খেতে লাগলাম। খাওয়া শেষ হতে খাওয়া শেষ হতে ওরা আমাকে বিছানার দিকে ইঙ্গিত করলো। আমি রাজকীয় বিছানায় গা এলাবার সঙ্গে সঙ্গে ঘুম। কিছুই মনে রইল না আমার। গভীর ঘুমে ডুবে গেলাম। একটু থামলো শিউলি। কথা বলার ফাঁকে ফাঁকে সেই আগের রাতগুলোর মতো অর্জুনের মাথায় হাত বুলাচ্ছিল সে। অর্জুন কথা বলতে পারছে না। মন্ত্রমুগ্ধ হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে পিসিমণির কথা শুনছে। বড় ঘরের বারান্দায় গৌতমার প্রতিমার আগের মতোই অবস্থা। শিউলি আবার বলতে লাগলো তার কথা। আমার ঘুম ভাঙলো পরদিন সকালে। গত সন্ধ্যা থেকে পুরোটা রাত কখন কিভাবে কেটে গেছে কিছুই টের পাইনি। ঘুম ভাঙার পর দেখি আমার পালঙ্কের পাশে 7-8 জন দাঁড়িয়ে আছে। অপলক চোখে আমাকে দেখে নিজেদের ভাষায় অতি নরম স্বরে তারা আমাকে ডাকছিল। আমার ঘুম ভাঙাবার আমি চোখ মেলার সঙ্গে সঙ্গে তাদের মুখ হাসি আনন্দে ভরে গেল। গতকাল থেকে ঘটে যাওয়া পুরো ঘটনা ধীরে ধীরে মনে পড়ছিল আমার। বিছানায় উঠে বসার সঙ্গে সঙ্গে ওরা কেউ কেউ আমার হাত ধরে রাজকীয় স্নানঘর দেখিয়ে দিল। নূতন পোশাক, যা যা লাগে সব এনে দিল। স্নানঘর থেকে আমি বেরোলাম সম্পূর্ণ নূতন মানুষ হয়ে। পোশাক, জুতো ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আমি একেবারে রূপকথার রাজকন্যা। ওরা আমাকে বিশাল একটা আয়নার সামনে নিয়ে গেল। কুশনে বসে সাজাতে লাগলো। আয়নায় নিজের চেহারা দেখে আমি অবাক। মাত্র এক রাতেই আমি অনেকখানি বদলে গেছি। গায়ের রং যেন অনেকটা ফর্সা হয়ে গেছে। শরীরেও এই বাড়ির ঝিয়ের রূপটা নেই, সবই বদলেছে। তারপর আমাকে নিয়ে বসানো হলো খাবার টেবিলে। সকাল বেলাও টেবিলে শত শত ফল। কি যে স্বাদ সেই সব ফলের! ওরা ইশারায় আমাকে শিখিয়ে দিল প্রথমে জল খেতে হবে, তারপর ফল। আমি তাই করলাম। এখানে দেখছি জলের স্বাদও অন্যরকম। এক ঢুক খেলে প্রাণ জুড়িয়ে যায়, আর ফলের স্বাদের তো কোনো তুলনাই হয় না। খাওয়ার পর ওরা আমাকে নিয়ে গেল প্রাসাদ দেখাতে। ঘুরে ঘুরে সব দেখলাম আমি। বিশাল প্রাসাদ। একদিনে এই প্রাসাদের কিছুই দেখা সম্ভব নয়। পুরো প্রাসাদ দেখতে এবং চিনে উঠতে আমার 1 মাসের মতো লাগবে। আশ্চর্য ব্যাপার, ততদিনে ওদের ভাষাটা আমি শিখে ফেলেছি। ওদের মতো করে কথা বলতে পারি। তাতে রানীমা যেমন খুশি, প্রাসাদের সবাই তেমন খুশি। আর ততদিনে আমার চেহারাও বদলে গেছে। এখন তোরা আমাকে যেমন দেখছিস এমন হয়ে গেছি। প্রাসাদে সব মিলে 250-র মতো মেয়ে। কোনো পাহারাদার নেই, কোনো অস্ত্র নেই। দরজা জানালা খোলা রেখে ঘুমায় সবাই। কোথাও কোনো অনিয়ম নেই, কোলাহল নেই, ঝগড়াঝাটি মারামারি নেই, হিংসা অহংকার নেই, দুঃখ বেদনা নেই, দুর্ব্যবহার নেই, গালাগাল নেই। অর্থাৎ এই পৃথিবীর মতো কোনো ধরনের কোনো নোংরামো সেখানে নেই। সবাই সবাইকে ভালোবেসে বেঁচে আছে। লোক কাকে বলে জানে না, মিথ্যা কাকে বলে জানে না, ঈর্ষা নেই। এ এক স্বর্গরাজ্য। চারদিকে শুধুই আনন্দ আর আনন্দ, উৎসব আর উৎসব। মেয়েরা দল বেঁধে নাচ গান করছে, হাসছে, খেলছে। রানীমাও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। আমিও নিজের অজান্তে ওদের সঙ্গে মিশে গেছি। এই বাড়ির কথা আমার আর মনে নেই। মা বাবার কথা মনে নেই, দাদা বৌদির কথা মনে নেই।
মনে আছে শুধু তোর কথা। যখন তখন তোর কথা খুব মনে পড়তো। প্রাসাদের চারপাশে শুধু বাগান আর বাগান, বিশাল বিশাল ফলের বাগান, মাইলের মাইল মাইল, মাইলের পর মাইল যেন। তাও একটা দুটো নয়, শত শত। ফলে ফলে ভরে আছে গাছগুলো, তাকালে চোখ জুড়িয়ে যায়। আর আছে ফুলের বাগান, তাও শত শত। এক এক বাগানে এক এক রকমের ফুল ফুটে থাকে। কি সুগন্ধ সেই সব ফুলের! ঝিরিঝিরি বাতাসে শুধুই ফুলের সুবাস। শীত গরম কিচ্ছু নেই। প্রাসাদ নানা রাজ্য, প্রাসাদ নানা রাজ্য বলাই ভালো। সে রাজ্যের নাম পাতালপুরী। পাতালপুরী চির বসন্তের দেশ। ওখানকার রোদে কোনো তেজ নেই। মোমের আলোর মতো স্নিগ্ধ, চাঁদের আলোর মতো স্নিগ্ধ। অন্ধকার বলে কিছু নেই সেই রাজ্যে। প্রতি রাতেই চাঁদের রাত। কখনো কখনো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়, কিন্তু মেঘ ডাকে না, বিদ্যুৎ চমকায় না। ফুলে ফুলে উঠছে প্রজাপতি, গাছে গাছে মিষ্টি স্বরে ডাকাডাকি করছে পাখিরা। কি অপূর্ব! পাতালপুরীতে আমার দিন কাটতে লাগলো গভীর আনন্দ আর সুখে। নিজের দু একটি কাজ ছাড়া কিছু করতে হয় না, সবই ওরা করে দেয়। কিছুদিন পর জানতে পারলাম রানীমা বলেছেন তার বয়স হয়েছে, তিনি আর রানীমা থাকবেন না। তার জায়গায় আমাকে বসানো হবে সিংহাসনে। আমি হচ্ছি পাতালপুরীর দ্বিতীয় রানীমা। শুধু শুনে রাজ্যের মেয়ের আনন্দে ফেটে পড়ল। তারা নাকি আগেই জানতো এই ঘটনা ঘটতে যাচ্ছে, এবং এজন্যই আমাকে ওভাবে তারা এই রাজ্যে নিয়ে এসেছে। আবার একটু থামলো শিউলি, একবার অর্জুনের মুখের দিকে তাকালো। নিম পাতার ফাঁক দিয়ে চাঁদের এক টুকরো আলো এসে পড়েছে তার মুখে। ভারী সুন্দর দেখাচ্ছে ছেলেটাকে। একবার দাদা বৌদির দিকে তাকালো সে, আগের মতোই অবস্থা। শিউলি বলল, তখন আমার শুধু তোর কথা মনে পড়তো অর্জুন। তুই প্রতিদিন আমার কথা ভাবিস, নদী তীরে দাঁড়িয়ে আমার জন্য কাঁদিস, আমাকে স্বপ্ন দেখিস, সব আমি টের পাই। এখান থেকে ফিরে গিয়েই আমি পাতালপুরীর রানীমা হয়ে যাব। এই জন্য ভাবলাম তোর সঙ্গে এসে কয়েক ঘন্টা সময় কাটিয়ে যাই। তোকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা বলে যাই। আর কোনোদিন তোর কাছে আসা হবে না, তবে প্রতিদিনই মনে মনে তোর সঙ্গে আমি কথা বলবো, তুই বলবি আমার সঙ্গে। পাতালপুরি থেকে আমি তোর সব কথা শুনতে পাবো, তুইও পরিষ্কার শুনতে পাবি আমার সব কথা। অন্য কেউ শুনতে পাবে না সে কথা। রাত শেষ হয়ে আসছে, এখনই দেখা যাবে শুকতারা। আমাকে চলে যেতে হবে। এজন্য আমি জানি তুই আমার জন্য খুব কাঁদবি। কাঁদিস না বাবা, তোর পিসিমণি পাতালপুরীর রানীমা এত সুখে আছে, সে এ কথা ভেবে আনন্দে থাকবি। অর্জুন সত্যি সত্যি কাঁদছিল তখন। গভীর মমতায় তার চোখ মুছিয়ে দিল শিউলি। কাঁদিস না বাবা, কাঁদিস না। ওই দেখ, ওই দেখ, তোর মা বাবাও কাঁদছে। তারা কাঁদছে অপরাধ বোধ থেকে। আমার সঙ্গে যে দুর্ব্যবহার তারা করেছে, সেই অপরাধ বোধ থেকে কাঁদছে। তবে তাদের দুর্ব্যবহারের কথা আমি মনে রাখিনি। আমি সব ভুলে গেছি। পাতালপুরীর মানুষ কোনো খারাপ স্মৃতি মনে রাখেন। ওঠ বাবা, ওঠ বাবা, আমি এখন যাব। অর্জুন উঠে বসলো, কাঁদতে কাঁদতে বলল, তুমি আর সেখানে ফিরে না তুমি আর সেখানে ফিরে না গেলে পিসিমণি, তুমি আমার কাছে থাকো। না রে বাবা, তা আর হয় না। আমি পাতালপুরীর মানুষ হয়ে গেছি। এই পৃথিবীতে আমি আর থাকতে পারি না। চলো, আমি তোমাকে তাহলে একটু এগিয়ে দিই। আয়। অর্জুনের হাত ধরে নদীর দিকে হাঁটতে লাগলো শিউলি। নদী তীরে এসে বলল, আমি যে এভাবে তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম, এ কথা কাউকে বলিস না বাবা। না, বলবো না পিসিমণি। বললে কেউ বিশ্বাসও করবে না। শিউলি হাসল। ঠিক, একদম ঠিক। তুই খুব বুদ্ধিমান ছেলে। জীবনে তুই অনেক বড় হবি, কারণ আমি তো তোর সঙ্গে আছি। কিন্তু পাতালপুরীতে তুমি এখন কিভাবে যাবে? যেভাবে এসেছিলাম, ওই দেখ, ওরা আমার জন্য অপেক্ষা করছে। অর্জুন নদীর দিকে তাকালো। চাঁদের আলোয় পরিষ্কার দেখতে পেল হাঁটু জলে 20-25টি ছোট ছোট মেয়ে দাঁড়িয়ে আছে।
শিউলিকে দেখে আনন্দে ফেটে পড়ল তারা। নিজেদের ভাষায় সেই আনন্দ প্রকাশ করলো। অর্জুনকে আদর করে তার কপালে চুমু খেয়ে নদীতে নামলো শিউলি। ছোট মেয়েগুলো চারপাশ থেকে তাকে ঘিরে ধরলো। ধীরে ধীরে গলা জ্বলে চলে গেল শিউলি। অর্জুনের দিকে অর্জুনের দিকে তাকিয়ে হাত নাড়ল, তারপর ডুব দিল। পিসিমণি চলে যাওয়ার পরও খানিকক্ষণ নদী তীরে দাঁড়িয়ে রইল অর্জুন। চোখ মুছে বাড়ির দিকে ঘুরল, দেখে বাবা মা এসে দাঁড়িয়েছে তার পিছনে, তাদের চোখেও জল। পরদিন থেকে গৌতম আর প্রতিমা অনেককেই শিউলির ফিরে আসার ঘটনা বলতে চাইল। আশ্চর্য ব্যাপার, যখনই বলতে চায় তখনই তাদের গলা বন্ধ হয়ে যায়, শব্দ বেরোয় না। ব্যাপারটা খেয়াল করে অর্জুন মিটিমিটি হাসে। সে জানে এসবই পাতালপুরীর রোদ এসবই সে জানে ব্যাপারটা খেয়াল করে অর্জুন মিটিমিটি হাসে। সে জানে এসবই পাতালপুরীর নতুন রানীমা শিউলি পিসিমণির কাজ। গল্পটা এখানেই শেষ হলো। আমি জানি একটু লম্বা হয়ে গেছে। যেমন সুন্দর গল্প তেমন সুন্দর আপনি পড়েওছেন, মোটেই খারাপ পড়েননি। এবং একদম চোখের সামনে খুব মগ্ন হয়ে গিয়েছিলাম। এই গল্পটার নাম হচ্ছে ভুলে যাওয়া নাম। আমার খুব পছন্দের গল্প না, তাও শোনাচ্ছি। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? মেয়েটির প্রশ্নে শুভ একটু থতমত খেলো। না, এমনি, কোনো কারণ নেই। নিশ্চয়ই কারণ আছে। কারণ ছাড়া কেউ কারো দিকে এইভাবে তাকিয়ে থাকে না। তাছাড়া ব্যাপারটা যে আমি আজই প্রথম খেয়াল করলাম তা না, আগে আরো 3-4 বার খেয়াল করেছি। আমাকে আমাকে দেখলে আপনি কেমন করে যেন তাকান। কথা লুকাতে গিয়ে পারল না শুভ, বলল, ঠিকই বলেছ, ভিড়ের মধ্যেও তোমাকে দেখলে আমি একটু বিশেষভাবে তাকাই। মেয়েটি ভুরু কুঁচকে বলল, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? শুভ বেশ একটা ধাক্কা খেলো। ও তাই তো, আমার ভুল হয়েছে, আই এম সরি। তুমি অবশ্য ও তুমি অবশ্য আপনি বলতেও পারেন। না, শুভ বেশ একটা ধাক্কা খেলো। ও তাই তো, ও তাই তো, আমার ভুল হয়েছে, আই এম সরি। তুমি অবশ্য আপনি বলতেও পারেন, কারণ আমি আপনার চেয়ে অনেক ছোট। হয়তো সেই কারণেই বলেছি, তবে বলা ঠিক হয়নি। অচেনা কাউকে হঠাৎই তুমি করে বলা ঠিক না, সে ছোট হোক আর যাই হোক। একটু থেমে বলল, আপনি কোন পত্রিকায় কাজ করেন? আপনাকে তো আমি পারমিশন দিলাম তুমি করে বলতে, তাহলে আবার আপনি আপনি করছেন কেন? শুভ হাসলো, জুতা মেরে গরু দান। ছি, আমি অতটা খারাপ নই। হ্যাঁ, বলেছি তুমি করে বলছেন কেন, তাতে তাতে আমাকে এতটা নিচে নামানো ঠিক হলো না। শুভ সিগারেট ধরালো। না না, নিচে নামাবো কেন? তুমি করে বলতে আপনি যেভাবে রিয়েক্ট করলেন তা আমার খুবই মনে লেগেছে। আপনি সে আগের মতোই আছেন। শুভ অবাক, পরপর দুবার সিগারেটে টান দিল। আগের মতোই আছি মানে? আগে আমি কেমন ছিলাম? আপনি জানলেন কি করে আমি আগে কেমন ছিলাম? মেয়েটি মুচকি করে হাসলো। আপনি একজন সুপারস্টার। আগে টিভি নাটক করতেন, ফাঁকে ফাঁকে কয়েকটা সিনেমাও করেছেন। এখন ওটিটিতে মধ্যবয়সী চরিত্র করছেন। প্রুভ করতে চাচ্ছেন আপনি শুধু রোমান্টিক হিরোইন নন, আপনি ভালো একজন অভিনেতা। মানে অমিতাভ বচ্চনের লাইনটা ধরেছেন, সেটা মন্দ হয়নি। আপনি অভিনেতা হিসেবে ভালোই, লোকে আপনাকে পছন্দ করে। দাড়ি গোপ রেখে ঝুটি করে ভালো গেট আপ নিয়েছেন। সিগারেটের টান দিয়ে সিগারেটে টান দিতে গিয়ে শুভ আনমনা হলো। অপলক চোখে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটি হাসলো, কি হলো? আমি কি ভুল কিছু বললাম? শুভ সিগারেটে টান দিল। না, তা না, তোমার সঙ্গে কার চেহারার যেন খুব মিল। যেন সে আমার খুব পরিচিত ছিল, যেন বেশ কিছুদিন প্রায় তার সঙ্গে আমার দেখা হয়েছে। সে আমার ফ্ল্যাটে এসেছে। পুরুষ মানুষদের এই হলো এক মুশকিল, সুন্দরী মেয়ে দেখলেই তাকে নানাভাবে ইমপ্রেস করার চেষ্টা করে। আমি তা করছি না। আমি অবশ্য সুন্দরী না, শ্যামলা রঙের খুবই অর্ডিনারি একটি মেয়ে। শখের ফটোগ্রাফি থেকে এখন ফ্রিল্যান্সার। আমার তোলা ছবি বিভিন্ন পত্রপত্রিকা কিনে নেয়। সেই কাজে আপনার শুটিং স্পটে আসা। আপনার এখন শুটিং নেই, অন্যদের কাজ চলছে। আমি খবর নিয়েছি আপনি আরো ঘন্টা দুয়েক ফ্রি আছেন। আপনার শুটিং শুরু হবে লাঞ্চ ব্রেকের পর। আমি কি আপনার আরো কিছু ছবি তুলবো? অনেক তুলেছেন, এখন আর তুলবার দরকার নেই, বসুন, কফি খাওয়া যাক।
মেয়েটি একটা চেয়ার টেনে বসলো, ক্যামেরা ক্যামেরা গলায় ঝুলালো না, কোলের উপর ধরে রাখলো। আপনি কফি খান, আমাকে চা দিতে বলুন। গ্রিন টি হলে ভালো হয়, কফিতে আমার হার্ট বার্ন করে, আমি খেতে পারি না। এটা অবশ্য অনেকেরই হয়, তবে গ্রিন টি খাওয়া আপনার ঠিক না। আপনি এমনিতেই স্লিম, আরো স্লিম হয়ে যাবেন। কোথায় আমি স্লিম? আমি তো এখন সামান্য মোটার দিকে। 52 কেজি ওজন হয়ে গেছে, 5 কেজি কমাতে হবে। না না, হাইট অনুযায়ী ঠিকই আছেন, আপনার ফিগারও খুব সুন্দর। আমি আগে খুবই রোগা ছিলাম। একজন আমাকে দেখে বলেছিল, আমাকে তার মেয়েই মনে হয় না, বুক পেট সব সমান। মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। শুভ মুগ্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়ের হাসি খুব সুন্দর, খুব সুন্দর। গজ গজ দাঁত আছে, হাসলে চারদিক কেমন উজ্জ্বল হয়ে যাচ্ছিল। আর শুভর কি যেন মনে পড়তে চেয়েও মনে পড়ছিল না। মেয়েটি বলল, কই চা কফি বললেন না? তাই তো। শুভ প্রোডাকশন বয়কে ডাকলো, কফি আর গ্রিন টি দিতে বলল। মেয়েটি বলল, আপনার তাকানোর ভঙ্গিটা বদলাচ্ছে না। আমার আসলে কি যেন মনে পড়ি পড়ি করেও মনে পড়ছে না। একটা যেন চেনা মুখ, চেনা কণ্ঠ। আপনার মধ্যে যেন সেই মানুষটির সবকিছুই আমার মনে পড়ছে, শুধু নামটা মনে পড়ছে না। মেয়েটি গম্ভীর হলো। আসলে কি ওরকম কারো কথা আপনার মনে পড়ছে, নাকি বানিয়ে বানিয়ে পড়ছেন? সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেললো শুভ। বানিয়ে বলতে যাবো কেন, সত্যি বলছি। অনেকদিন আগের কথা, এক বৃষ্টি মুখর দিনে প্রথম সে আমার ফ্ল্যাটে এসেছে। তারপর দু একদিন পর পরই আসতো। শুটিং না থাকলে আমি অনেকটা বেলা করে উঠি, সে ড্রয়িং রুমে বসেই থাকতো। আমার কাজের ছেলেটা চা দিত। অনেকদিন আমি তার সঙ্গে দেখাও করতাম না, বিরক্ত হতাম। রহমানকে বলতাম, চলে যেতে বল, আজ আমি উঠবো না, সারাদিনে ঘুমিয়ে থাকবো। অর্থাৎ তাকে অ্যাভয়েড করতেন। হ্যাঁ, পরিষ্কার অ্যাভয়েড। কেন? মেয়েটি কি দেখতে খুব খারাপ ছিল? না, তা না। মুখটা মিষ্টি ছিল, অনেকটা আপনার মতো। তবে শরীরে কিছু ছিল না। আপনি কিছুক্ষণ আগে বললেন না, আপনাকে একজন বলেছিল বুক পেট সব সমান। ঠিক ওরকমই ছিল সে। প্রোডাকশন বয় দুটো মগে করে কফি আর গ্রিন টি নিয়ে এলো। কফির মগ নিয়ে আবার সিগারেট ধরালো শুভ। আনমনা ভঙ্গিতে কফিতে চুমুক দিল। মেয়েটি নিজের মগে চুমুক দেওয়ার আগে আর চোখে শুভর দিকে তাকালো। শুভ আনমনা। আজকের দিনটি বড় চমৎকার। ঢাকায় ফাল্গুন মাসের সৌন্দর্যটা তেমন ঢাকায় ফাল্গুন মাসের সৌন্দর্যটা তেমন করে চোখে পড়ে না। কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল ফোটে ঠিকই, তবে দেখা যায় না তেমন। ঢাকার বাইরে গেলে ফাল্গুনের সৌন্দর্য, বসন্ত দিনের সৌন্দর্য দেখা যায়। গাছে গাছে ফুল ফুটেছে, হাওয়ায় ফুলের গন্ধ, রোদের রং মায়াবী, পাখিদের গান মধুময়। এই শুটিং স্পটটা বিশাল, 70-80 বিঘা জমির উপর হবে। মাঠ, পুকুর, ফুলের বাগান সবই আছে। গ্রামের ঘরবাড়ি আছে। ভারী সুন্দর পরিবেশ। ওরা বসে আছে কৃষ্ণচূড়ার ছায়ায়, মুখোমুখি দুটো চেয়ারে। প্রডিউসার মেয়েটির পরিচিত। শুভর ছবি তোলার জন্য তাকে রিকোয়েস্ট করেছিল। প্রডিউসার রুহুল আমিন মেয়েটিকে সুযোগ করে দিয়েছেন। তাদের গাড়িতে তাদের গাড়িতে করে নিয়ে এসেছেন। শুভর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, ছবি তুলতে রাজি করিয়েছে। পরিচয়ের সময় মেয়েটির নাম বলতে ভুলে গিয়েছেন। তাতে অবশ্য কোনো অসুবিধা হয়নি। তখন নামটা শুভ জানতেও চায়নি। কয়েক পলক মেয়েটিকে দেখে বলেছিল, শুটিং শেষ করে ছবি তোলার কাজ করব। সেসব শেষ করে মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করেছিল। শুভই ডেকেছিল তাকে। শুভ হঠাৎ বলল, আপনার বর কি করেন? মেয়েটি আবার তার সেই সুন্দর হাসিটা হাসলো। হাসির শব্দ হঠাৎ টিনের চালায় ঝমঝমে বৃষ্টি পড়ার মতো। বর থাকলে তো কিছু করবেন, আমার তো বিয়েই হয়নি। শুভ হাসলো, আপনার তেমন বয়সও হয়নি, বিয়ের সময় আছে। একটু থেমে কফিতে চুমুক দিয়ে সিগারেটে টান দিয়ে বলল, আমার আর সময় নেই, বিয়ের বয়স চলে গেছে। আপনার সমস্যা কি? সালমান খান হয়ে বসে আছেন, বিয়ে করছেন না কেন? নাকি অন্য সমস্যা আছে? মানে? কিসের অন্য সমস্যা? মেয়েটি হাসি চেপে রেখে বলল, কিছুদিন আগে একটা ফ্যাশন ম্যাগাজিনের কভারে আপনার ছবি দেখলাম। আপনাকে দেখতে
থার্ড জেন্ডারের মানুষের মতো লাগছিল। শুনে মুখের এমন একটা ভঙ্গি করলো শুভ, সেই মুখের দিকে তাকে খিলখিল করে হাসতে শুরু করলো মেয়েটি। সেই হাসি আর থামেই না। শুভও হাসলো। ওটা একটা ফিল্মের জন্য তোলা, ওরকম ক্যারেক্টার করতে হবে। তবে ব্যক্তি জীবনে আমার আমার তবে ব্যক্তি জীবনে আমাকে ওরকম ভাববার কারণ নেই। প্রেমে ছ্যাঁকা খেয়েছেন নাকি? প্রসঙ্গটা এড়িয়ে গেল শুভ। বলল, তবে একজন আমাকে বিয়ে করতে চেয়েছিল জানেন। মেয়েটি গম্ভীর হল। জানি। শুভ আকাশ থেকে বলল, জানেন? জানেন মানে? আপনি জানেন কি করে? মেয়েটির নামও জানি। আমার অবশ্য তার নাম মনে নেই। ছোট একটা মেয়ে। তখন সে মাত্র ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে। নাম চৈতি। থাকতো সেন্ট্রাল রোডে। আমার এসব মনে নেই। সে যে আমার ফ্ল্যাটে এসে বসে থাকতো, শুধু ওইটুকু মনে আছে। এক সকালে আপনার বেডরুমেও ঢুকে গিয়েছিল। চৈতি সেই সকালে তার ভালোবাসার কথা বলেছিল। শুভর কিরকম ঘোর লেগে গেল। কথা বলতে গিয়েও বলতে পারলো না। ফ্যালফেল করে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটি বলল, ক্লাস 7-এ পড়ার সময় টিভিতে আপনার নাটক দেখে এমন হয়েছিল চৈতির, আপনাকে ছাড়া কিছু বুঝতোই না সে। যে পত্রিকাতে আপনার ছবি ছাপা হতো, চিত্রালী, পূর্বাণী বা অন্যান্য সিনে ম্যাগাজিন, সব সে জোগাড় করত। আপনার ছবি কেটে কেটে তার তার রুমের দেয়ালে টাঙিয়ে রাখতো। ওই বয়স থেকে সে ভাবতে শুরু করেছিল আরেকটু বড় হয়ে সে আপনার সঙ্গে দেখা করবে। আপনি তার ডাবল বয়সী, তাতে কিছু যায় আসে না। সে তার ভালোবাসার কথা আপনাকে জানাবে এবং আপনাকে বিয়ে করবে। তার কয়েক বছর পর আপনার ফ্ল্যাটের ঠিকানা জোগাড় করে চৈতি গিয়েছিল। প্রথম 2-1 দিন আপনি ভদ্রতা করে তার সঙ্গে কথা বলেছেন, পরে এভয়েড করতে শুরু করলেন। ফ্ল্যাটে থেকেও রহমানকে দিয়ে বলাতেন আপনি ফ্ল্যাটে নেই। একদিন রহমান ওভাবে বলার পর পানি খাওয়ার কথা বলে চৈতি আপনার ফ্ল্যাটে ঢুকলো। তারপর সরাসরি ঢুকে গেল আপনার বেডরুমে। আপনি জেগেই ছিলেন, চিত হয়ে শুয়ে পায়ের উপর পা তুলে ইন্ডিয়ান স্টার ডাস্ট ম্যাগাজিন পড়ছিলেন। স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার্স পরা। চৈতিকে দেখে খুবই বিরক্ত হলেন। সব বুঝেও চৈতি আপনাকে বলল, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করব। আপনি এমন তাচ্ছিল্যের হাসি হাসলেন, আরে তোমাকে তো আমার মেয়েই মনে হয় না, বুক পেট সব সমান তোমার। চৈতি ছটফট করে উঠলো, না না, সব সমান না। এই দেখুন, এই দেখুন। বলে সে কামিজ খুলে ফেললো। এই দেখুন আমার ব্রেস্ট। তারপর সালোয়ারও খুলে ফেললো। আমি স্লিম, রোগা নই, আপনি দেখুন, ভালো করে দেখুন। চৈতি কেঁদে ফেলেছিল। কফি শেষ হয়ে গেছে শুভর। মগটা সে পায়ের কাছে নামিয়ে রাখলো। হাতের সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরালো। গভীর চোখে মেয়েটির দিকে তাকালো। সেই রোগা হাড় ঝিরে সেই রোগা হাড় ঝিরে সেই রোগা হাড় ঝিরঝিরে মেয়েটি নিজেকে সেই রোগা হাড় ঝিরঝিরে মেয়েটি নিজেকে তুমি কেমন করে বদলালে চৈতি? চৈতি উদাস গম্ভীর গলায় বলল, আপনার উপর জেদ করে। আমাকে আপনি মেয়ে মানুষ বলতেই রাজি ছিলেন না। তারপর থেকে আমি নিজেকে বদলাবার চেষ্টা করেছি, আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা করেছি। আপনার কাছে পৌঁছবার জন্য ফটোগ্রাফি শুরু করেছি, ফটোগ্রাফিতে ডিপ্লোমা করেছি, আর আপনার কাছে অচেনা থাকবার ভান করেছি। গত কয়েকদিন ধরে ভাবছিলাম এবার আপনার সঙ্গে দেখা করে আপনার ছবি তোলার ভান করে কোনো এক ফাঁকে কথাগুলি আপনাকে বলে দেব। আপনি আমাকে খুবই অবজ্ঞা করেছেন। আমার ভালোবাসা, প্রেম কোনোটাই আপনি পাত্তা দেননি। আমার নারীত্বকে প্রচন্ড আঘাত করেছিলেন, তীব্র অপমান করেছিলেন তা আমাকে। পুরো নুড হয়ে কোনো পুরো নুড হয়ে পুরো নুড হয়ে কোন অবস্থায় গেলে একটি মেয়ে যাকে চায় তার সামনে দাঁড়ায়। আমি সেদিন আমি সেদিন সবকিছুর জন্য তৈরি ছিলাম। যদি আপনি আমাকে বিছানায় নিতেন, তাতেও আমি বাধা দিতাম না। এতটাই পাগল আমি আপনার জন্য ছিলাম। সেদিনই শেষ। তারপর আপনি আর সেই আমাকে বহু বছর দেখেননি। দেখছেন বছরখানেক ধরে। আপনি কোনো অনুষ্ঠানে গেলেই আমি আপনার ছবি তোলার জন্য হাজির হই। আপনি আর চোখে আমাকে দেখেন, চেনার চেষ্টা করেন, চিনতে পারেন না।
শুভ একটা দীর্ঘশ্বাস ফেললো, সিগারেটে টান দিয়ে বলল, তারপর থেকে আমি এক ধরনের অপরাধ বোধে ভুগেছি। আমার আচরণটা একদমই ঠিক ছিল না তোমার সঙ্গে। ব্যাপারটা আমি অন্যভাবেও হ্যান্ডেল করতে পারতাম, তোমাকে বোঝাতে পারতাম। তোমার সঙ্গে আমার বয়সের ব্যবধান অনেক। তুমি অল্প বয়সী একটা মেয়ে, তোমার সামনে পুরো জীবন পড়ে আছে। মরীচিকার পেছনে তুমি ছুটো না। তুমি পড়াশোনা শেষ করো, কেরিয়ার তৈরি করো। এক সময় দেখবে আমার প্রতি আকর্ষণ কমে গেছে। তারপর পছন্দ মতো বিয়ে করো। অর্থাৎ তোমাকে পথ দেখাতে পারতাম, ফেরাতে পারতাম। তা পারতেন না, আমি ফিরতাম না। তার মানে এখনো তুমি তোমার জায়গায় আছো? সুবর চোখের দিকে তাকিয়ে চৈতি পরিষ্কার গলায় বলল, আছি, একটুও সরিনি। এখনো আমাকে বিয়ে করতে চাও? চাই। আমার বয়স কত জানো? জানি, 53। আর তোমার? 26। আপনার অর্ধেকেরও কম। তাতে আমার কিছু যায় আসে না। জানি আপনি জ্ঞান দিতে শুরু করবেন, আমাদের বাচ্চা কাচ্চা হলে আপনি বড় করে যেতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি। আমি ওসবের কিছুই ভাবিনি। সন্তান আমি চাই না, আমি কিছুই চাই না। আপনি আমার প্রথম এবং শেষ প্রেম। আমি আমার প্রেমের মানুষের হাত ধরে জীবনটা কাটাতে চাই। ধ্রুব সিগারেটের শেষ টান দিয়ে ছুঁড়ে ফেললো, তারপর উঠে দাঁড়ালো। ডান হাতটা চৈতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো, হাত ধরো। চোখের জলে ভাসতে ভাসতে শুভর হাতটা শক্ত করে ধরলো চৈতি। ঠিক তখনই কাছে কোনো উঁচু গাছের ডালে বসে কোকিল পাখিটা চারদিক মাতিয়ে ডেকে উঠল। গাছের পাতার আনন্দে কোলাহল করে উঠল। ফাল্গুন ফাগুন দিনের মধ্য দুপুরের আলো যেন আরো উজ্জ্বল হলো, আরো মায়াবী হলো। বসন্ত বাতাস প্রকৃতির অভ্যন্তর থেকে বলল, ভালোবাসি, ভালোবাসি। ফুলের বনে মধু নিতে এসে ভ্রমর থামালো তার গুঞ্জন। ফুলেরা সুবাস ছড়িয়ে মাতোয়ারা করলো ফাগুন বেলা। সব আয়োজনই শুভ আর চৈতির জন্য। শুভ্রাংশু, একটু দুটো গল্প নিয়ে একটু বলো। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের লেখক কে, এত সুন্দরভাবে তার কণ্ঠে এই গল্প শুনে। এটা একটা আলাদা স্বাদ। কারণ লেখক যখন তার নিজের গল্প পড়েন, তখন তার কণ্ঠের মধ্যে, গলার মধ্যে যে আবেগটা আছে, যে গল্প রসটা আছে, সেটা অনেকটাই পাওয়া যায় এবং সেটা খুব আসল আসল রস। তো এই দুটো গল্পেরই কেন্দ্র চরিত্রে দুই নারী। যদিও প্রথম গল্পের অর্জুন অনেকটাই যদি কিশোরের গল্প, কিন্তু দুটো গল্পেরই দুই নারীর চরিত্র। এবং দুই নারীকেই দেখা যাচ্ছে যে যে জায়গায় নারীত্ব অনেকটাই অবদমিত এবং নারীকে নারীকে সেরকম ভাবে পাওয়ার জন্য অন্য দিক থেকে যে আবেদন, তার প্রতি মূল্যায়ন করা হয়, সেই মূল্যায়নের প্রতি জোর দিয়েছেন লেখক। প্রথম গল্পে এই নারীর মধ্যে আছে যে কিশোর, সেই কিশোরের চোখে নারী। এবং আমি তো প্রথম গল্প শুনতে শুনতে ভাবছিলাম এটা কি বড়দের গল্প। তারপরে গল্পের মধ্যে ঢুকতে ঢুকতে আমি অনেকটা কঙ্কাবতীর মতো জায়গায় পৌঁছে গেছিলাম। এবং সে জায়গায় যখন দেখলাম, পরের দিকে কিন্তু লেখক অর্জুনকে নিয়ে আসলেন, এবং যে অর্জুনকে নিয়ে আসলেন সেই অর্জুনের চোখে আছে স্বপ্ন, অর্জুনের চোখে আছে রহস্য, অর্জুনের চোখে আছে রোমাঞ্চ। এবং এই রহস্য, রোমাঞ্চ এবং এই যে এই স্বপ্ন, এই স্বপ্নের মধ্যেই যে মানুষটা থাকে, যে কিশোরটা থাকে, তখনই সে তার যে একটা রিয়েলিটি, সেই রিয়েলিটিটাকে দেখতে পায়, যেটা বড়দের চোখে ইলিউশন মনে হয়, কিন্তু সেই রিয়েলিটিটা একটা কিশোরের পক্ষে দরকার। এবং খুবই গল্পটা সুন্দর। আর ওই গল্পের কেন্দ্রে তো আছে ইছামতি, যে নদী। এই নদীকেই নিয়েই গল্প। নদীও এখানে একটা চরিত্র, কারণ সেই নদীর মধ্যেই সেই শিউলি যখন তার রাজ্যটা করে নিয়ে গেছেন, সেই রাজ্যটা অসাধারণ। এবং সত্যি সত্যি অর্জুনকে যখন দেখতে পাচ্ছি, যে অর্জুনই একমাত্র দেখতে পাচ্ছে সেই ইমাজিনেশন, সেই কল্পনাটাকে, এই কল্পনার জগৎটা হারিয়ে যাচ্ছে। লেখককে ধন্যবাদ, লেখক আবার আমাদের টেনে আনলেন যে আমরা যেন এই কিশোরের কল্পনার জগৎটাকে যেন তৈরি করে রাখি, যেন নষ্ট না করে দিই। দ্বিতীয় গল্পটা বেশ বড় গল্প, বেশ বড়দের গল্প। এই গল্পের মধ্যে দুটো চরিত্রই আছে এবং শুটিং স্পট আছে। এই শুটিং স্পটে একটা অভিনয়ের মধ্যে থেকে আমরা ভাবছিলাম যে প্রথম গল্পের মধ্যে যেমন গল্পের মধ্যে গল্প, তার মধ্যে গল্পের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। এটা একটা অসাধারণ নির্মাণ। আর দ্বিতীয় গল্পটা
যেটাকে শুটিং স্পটের মধ্যে আছে, শুভ এবং চৈতি দুজন চরিত্র। এই দুই চরিত্রের মধ্যে আমি ভাবছিলাম যে চৈতিকে কোন জায়গায় নিয়ে যাবেন, কারণ আমাদের যখন প্রেম করা হয় তখন প্রেমে কিন্তু তখন কিন্তু কোন রকম দৈহিক রূপের জায়গাটা অনেকটা গৌণ হয়ে যায় প্রেমের দিক থেকে, যখন একদম মানে নির্মাণ হয়ে যায় প্রেমটা। কিন্তু তারপরে যখন আসল জগতে ফিরে আসে তখন দেখা যায় যে দৈহিক যে ব্যাপারগুলো চলে আসে। সে জায়গায় আবার লেখক আমাদের শুভর মধ্যে দিয়ে শেষকালটা যে নির্মাণ করেছেন, শেষকালটা একদমই বাস্তব, এবং বাস্তবের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে যে প্রেম পূর্ণ হয়ে যায় সে প্রেমের মধ্যে তার সার্থকতাটা কম, কিন্তু এই প্রেম যেমন অপূর্ণ, কিন্তু অপূর্ণ প্রেমের মধ্যে কোথায় যেন একটা অপার্থিব জিনিস আছে, অপার্থিব মায়া আছে, অপার্থিব কল্পনা আছে। তো এই দুটো জায়গায় লেখক আমাদের তৈরি করে দিয়েছেন। খুব ভালো লাগলো, লেখককে ধন্যবাদ, কথামালাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। শুভ্রাংশুকেও ধন্যবাদ। শুভ্রাংশু আমাদের গল্প আসরে আলোচনা করে, শুভ্রাংশু খুব সুন্দর আলোচনা করে। আমার খুব মজা লাগছে, এই রাত্রির বেলা হয়তো মিলিটারিরা বর্ডার পাহারা দিচ্ছে আর আমরা কিরকম বর্ডার ডিঙিয়ে দিব্যি গল্প গাথা করে যাচ্ছি। এটা একটা অন্যরকম আনন্দ হচ্ছে আমার। আর একটা জিনিস যে আমরা কিছুদিন আগে বিয়ের মিলনদার আনন্দবাজারে খরালি গল্পটা পড়েছি। এছাড়াও মিলনদার এর আগে অনেক গল্প পড়েছি, তবে এটার স্মৃতি খুব মানে জল করছে। আমি বলবো যে আজকে মিলনদাকে চাপ দেওয়ার কারণে দ্বিতীয় গল্পটা মিলনদা নিজের ভালো গল্পের মধ্যে একটা, এটা খুবই ভালো গল্প, কিন্তু নিজের পছন্দ মতো গল্পটা পড়তে পারেনি। আমার খুব পছন্দের গল্প না। হ্যাঁ, খুব একটা পড়তে পারেননি। কিন্তু প্রথম গল্পে তো আমি আপ্লুত হয়ে গিয়েছি। আর চোখের সামনে পুরো গ্রামটা, ইছামতি নদীটা যেন চোখের সামনে ভাসছিল। আর অদ্ভুত বর্ণনা, আর এই বর্ণনা আমাদের শেখার মতন। এই ঝিরিঝিরি হাওয়া, নিম পাতার ঝিরিঝিরি হাওয়া, নিমের ইয়ে থেকে পাতার ভেতর দিয়ে জ্যোৎস্নায় সে মেয়ে ছেলেটির মুখে পড়া, এ অপূর্ব, মানে একদম যেন রূপকথা শুনছি। আমাদের এটাই আমাদের ভালো লাগে। আমাদের এখানকার গল্প মোটামুটি আমরা পড়ে পড়ে পরিচিত হয়ে গেছি। আমার লেখক লেখার আগেই আমরা বুঝি কারখানা লিখবে বা কলকাতা লিখবে, যাই হোক। কিন্তু ওখানে ওপারে এই যে আপনার হাত ধরে যে গল্পগুলো শুনছি, এর মধ্যে একটা অন্য স্বাদ আছে, এবং এই স্বাদটা এত মিঠে, কি বলবো। আজকে আমাদের শ্রোতাদের মধ্যে একজন আমাদের প্রিয় এবং খুব বড় লেখক উপস্থিত আছেন, স্বপ্নময় চক্রবর্তী। স্বপ্নময়, তুমি একটু দু কথা বলো এই গল্প দুটো নিয়ে। আমি তার আগে একটু বলি তোমাকে, সুকান্ত, স্বপ্নময়ের আমি একজন ভক্ত পাঠক। তোমাকে এই কথা প্রসঙ্গে আমি আগে জানিয়েছি। আমি স্বপ্নময় দার সঙ্গে পরিচিত দীর্ঘদিন ধরে। প্রথম আমার মনে আছে 90-এর দশকের মাঝামাঝি সময় যখন কলকাতায় গিয়েছিলাম, স্বপ্নময় দা আকাশবাণীতে কাজ করতেন, আমার একটা ইন্টারভিউ করেছিলেন। তারপর থেকে তিনি ঢাকায় আসেন প্রায়ই, বহুবার তার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। স্বপ্নময় দাকে এই অনুষ্ঠানে আমি দেখেছিও শুরুর দিকে, আমার খুব ভালো লেগেছে। এবং তিনি আমার গল্প নিয়ে কথা বলবেন, আমার তো বুক কাঁপছে, এত বড় একজন লেখক কথা বলবেন। শুরুতে আমি এসেছিলাম, তারপরে আমার একটু মাথা ঘুরছিল, সেই জন্য আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপরে আমি আবার ওই দেখলাম যে দেখি কি হচ্ছে। আমি মিলনের গল্পটা শুনিনি, আমি তো শুধু কথামেলায় থাকবো এই ভেবেই এলাম, আমি তো শুনতে পারিনি। আমি তো জানো তুমি, আমি খুবই অসুস্থ। আমার তো তখন শরীর একটু ভালো লাগছিল, খুলেছিলাম, তারপরে আমার মাথা ঘুরতে লাগলো, আমি আবার শুয়ে পড়লাম। আমি মিলনকে বলি যে আমি হাইপোন্যাট্রিমিয়াতে ভুগছি, সেটা একটা ক্রনিক, মানে কি হচ্ছে সোডিয়াম, এখন এখানে বলার সেগুলো সুযোগ নয়, বলাটা ঠিকও হবে না। আর বারবার এটা সোডিয়াম ফল করছে আর কি, পটাশিয়াম ঠিক আছে, সোডিয়ামটা কমে যাচ্ছে, ভীষণ কমে যাচ্ছে, আবার একটু বাড়ছে, আবার কমছে। আমি শুধু খুললাম,
শুধু মিলনকে দেখতে পাবো বলে একবার অনেক ধন্যবাদ। দেখবো, এটাই একটা উদ্দেশ্য ছিল, আর কিছু না। মিলনদার গল্প কেমন লাগে তোমার? এমনি তুমি তো পড়েছো। এমনিতে ভালো, নিশ্চয়ই ভালো লাগে। আর কে আছে? নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ, আছে আছে আছেন, কে কেউ তো আছেন। তবে কি হয়, ওর মিলনের গল্পগুলো তো বাংলাদেশে একটা ট্রেন্ড হচ্ছে। এই এখানে যেটাকে বলে প্রথা বিরোধী গল্প ছিল না আমাদের আগে একটা, সেটা বাংলাদেশের এই ট্রেন্ডটা হয়েছে এখন। খুবই সবাই খুব প্রথা বিরোধী লিখছে, কয়েকজন ছাড়া। হ্যাঁ, যেমন ও লেখে না, পাপড়ি রহমান লেখে না, মিলন অত প্রথা বিরোধী লেখে না। আমাদের সব মানে খুবই যে এখন লেখা মানে লেখক, তারা ওরাও লেখেননি, যাদের আমি বলি, মানে ওনার নাম এখন ওই যে বললাম না, হাইপোনেফ্রিমিয়া, মানে হয়ে যায়, বিস্মরণ, নামগুলো বলতে পারি না সবসময় ঠিকঠাক করে। এগুলো হয়, এগুলো হয়। আমার তো অনেকদিন ধরেই বলে, আমার হুমায়ুন আহমেদের পর তো ওই মিলনই আছে আর কি। হ্যাঁ, সেটা ঠিক, খুবই মানে জনপ্রিয়, এবং এ দেশেও প্রচুর জনপ্রিয়, প্রচুর বই আছে মিলনদার এখানে। আমি শাহজাহানটা, আমি কি বলে, নূরজাহান। আচ্ছা, নূরজাহান। নূরজাহানটা আমি পড়েছিলাম বোধহয় বছর 4 আগে। বাহ, পড়েছিলাম। তো এপিক, একদম বিরাট, অনেক বড়। আচ্ছা, মিলনদা ওই আনন্দ পাবলিশার্স করেছে না নূরজাহানটা? হ্যাঁ, ওটা ওটা আনন্দ পাবলিশার্স অখণ্ডটা করেছে। এটা 3 খণ্ডের একটি উপন্যাস। আনন্দ যেটা করেছে 1000 পৃষ্ঠা। আমাদের কাছে এটা খুব একটা বড় সুযোগ, খুবই বড় সুযোগ যে ইমদাদুল হক মিলনের মতো একজন লেখকের গল্প আমরা সরাসরি শুনতে পেলাম। দাদাকে ধন্যবাদ, এবং কথামালাকে অবশ্যই ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে আমাদের সামনে এরকম সরাসরি সংযোগের একটা পথ খুলে দিলেন। সেই জন্যে প্রথম গল্পটা আমাদের অত্যন্ত ভালো লেগেছে। আমি বলবো যে আমরা তো একটা সময় পর্যন্ত রূপকথা শুনেছি, আজকের দিনে রূপকথা ঠিক কেমন ভাবে লেখা হচ্ছে সেই রূপকথার একটা রূপ আমরা এই লেখার মধ্যে কিন্তু পেলাম। আমরা রূপকথার মধ্যে আগে পুরনো রূপকথার মধ্যে যত কাল্পনিক চরিত্র যেগুলো দেখা যেত, এখানে উনি রূপকথাকে অনেক আধুনিক করেছেন, এবং সেইখানে খুব বেশি তিনি অবাস্তব বিষয়ের ছবি নেননি। কিন্তু একটা ছবি এখানে আছে, যে ছবিটা আমাদের কাছে বারবার করে ফিরে আসে, এবং মনে হয় যেন একটা স্মৃতি থেকে, যেন আমরা একটা স্বপ্ন থেকে উঠে আসছি, যে স্বপ্নটা আমরা দেখতে চাই। অর্জুন তার পিসিকে দেখতে চায়, এই চাইলে মানুষ কি না পারে। ফলে 2 বছর 4 মাস পর অর্জুন তার পিসিকে দেখতে একসময় পায়। পিসি তার সঙ্গে শুধু কথা বলে, তার মায়ের সঙ্গে বলে না, তার বাবার সঙ্গে বলে না, কারণ তাদের সঙ্গে সে কথা বলতে চায় না। পিসি জানে যে আজকে তার দাদা বা বৌদি যদিও কাঁদছে, সেটা একটা হয়তো ঘটনাচক্রে, কিন্তু তার কথা ভাবে তার দাদার ছেলে। তাই সে নিজেও বলে যে আমি শুধু তোমার সঙ্গেই কথা বলবো, আর কারোর সঙ্গে কথা বলবো না। এই যে চাওয়া এবং না চাওয়া, এখানে একটা বড় ভূমিকা আমাদের এখানে পেশ করে দেয়। হ্যাঁ, ঠিকই যে ইছামতি নদী, যেটা কিনা শীর্ণ নদী, শীর্ণ কথাটা উনি বারবার এনেছেন। উনি এমনকি এই যে রূপকথার গল্পের মতো এই কথাটাও 2বার বলেছেন, এই কথাটাও গল্পের মধ্যে 2বার আছে। তো এই যে শীর্ণ নদী, যেখানে কিনা গলা পর্যন্তই জল, সেইখানে কিনা ডুবে গেল। এই ডুবে গেল সবটা কি জলে, না খানিকটা অবহেলায়, এটা আমাদের মনে হয়। এবং এই যে ডুবে গেল, এই ডুবে যাওয়ার পরে যে জগতে চলে গেল, হ্যাঁ, আমাদের কঙ্কাবতীর গল্পের কথা মনে হয়, তৈলক্যনাথের কঙ্কাবতীর কথা মনে হয়। কিন্তু সেখানে গিয়ে এই যে একটা সব পেয়েছি, যেখানে যার আর কোনো প্রয়োজন হয় না, আর পুরনো জায়গায় আর ফিরে আসার দরকার পড়ে না, এমন একটা যে কল্পলোকের ছবি উনি আঁকলেন। সেই যে মেয়েগুলো, যেগুলোর আকার একটু ছোট, আমাদের মনে পড়তে পারে জোনাথন সুইফট, মনে পড়তে পারে যে আকার একটু ছোট, গালিভার ট্রাভেলস এর কথা।
কিন্তু এইগুলো থেকে কোনোটারই উনি অনুকরণ করছেন না, কিন্তু এর মধ্যে উনি নিজের স্বকীয়তা রাখছেন। এবং এইখান থেকে সিংহাসনে তাকে যে আবার বরণ করে নেওয়া হবে, ভেবে দেখা যেতে পারে যে মেয়েটিকে এখানে কেউ ভালোবাসতো না একটা শিশু ছাড়া, সেই মেয়েটি আর একটা জগতে গিয়ে আর একটা লোকে গিয়ে সবার কাছে গ্রহণযোগ্য হলো। এই যে প্রত্যেকের একটা করে জগৎ থাকতে পারে, এইটা প্রত্যেক একটা জগতে সে মিসফিট হতে পারে, একটা প্রতিযোগিতায় সে একদম ফেল করতে পারে, কিন্তু আরেক জায়গায় সেই হতে পারে যে সর্ব উৎকৃষ্টা। এই রকম আমাদের এই যারা পাঠক, যে বাচ্চাদের জন্য উনি লিখেছেন, সে বাচ্চারাও কিন্তু এখানে নিজেকে কোথাও একটা আইডেন্টিফাই করতে পারবে, যে এক জায়গায় হয়তো সে ঠিক মানানসই হচ্ছে না, কিন্তু অন্য জায়গায় সেই হয়তো গিয়ে দাঁড়াচ্ছে যে সব থেকে আকর্ষণীয়। এইভাবে একটা কাহিনী এখানে তিনি তুলে ধরেছেন, এবং শেষকালে দেখা যাচ্ছে যে আবার সে তার জায়গায় ফিরে যাচ্ছে। এই রূপকথার কাহিনী তো আমাদের এই বাস্তবের জগতে থাকতে পারে না। আমাদের এখানের যে রোদ, আমাদের যে জল হাওয়া, এই যে বৈশাখ মাসের রোদ দিয়ে গল্প শুরু হয়েছে, এই প্রবল রোদে সেই গল্পের সে কল্পনা শুকিয়ে যায়, ফলে আবার সে জলের কাছে চলে যায়, আবার সে পুরনো জায়গায় ফিরে যায়, কিন্তু রেখে যেটা যায় আমাদের কাছে সেটা হচ্ছে একটা অদ্ভুত আকর্ষণ, একটা অদ্ভুত রেশ, যেখানে আমরা বুঝতে পারি যে প্রত্যেকের জন্য একটা জগৎ আছে। আমরা বাচ্চাদের কাছে এটাই শেখাবো যে প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ আছে, তা আমাদের খুঁজে নিতে হবে সেই জগৎ, যেখানে গিয়ে তার যে দাম, তার যে মূল্য, সেটা সে কিনা ফিরে পেতে পারে। আমার তো এই গল্পটা থেকে এটুকুই মনে হয়েছে। আমরা পরবর্তী গল্পের সুকান্ত দা কিছু বলছেন? না না, বলো বলো, তুমি বলো। আচ্ছা শোনো না, আমি বলছি এগুলো কি, এটা কি রেকর্ডিং হয়েছে? এটা কি পরে শোনা যাবে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। শোনা যাবে? হ্যাঁ হ্যাঁ। এটা কি তোমরা ওদের এটা দেবে, ওই গ্রুপে দিয়ে দেবে? আমরা গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, বলো এবার অরিন্দম। হ্যাঁ, পরবর্তী যে গল্প, সেখানে ভুলে যাওয়া নাম, গল্পটি প্রায় 12 আনা হয়ে গেল, তখনও পর্যন্ত আমরা নাম বুঝতে পারিনি, কিন্তু তারপরে আমরা নাম এলাম, আমরা চৈতির নাম তারপরে জানতে পারলাম। গল্পটা দুটো চরিত্রই মাত্র আছে, এবং একটা চরিত্রের মধ্যে আকর্ষণের থেকে আমরা বলবো সমর্পণ, একেবারে সমর্পণ করে দেওয়ার যে চিহ্ন সেটা রয়েছে। আর একটি চরিত্র সে ততখানি তার প্রতি অনুরক্ত নয়, এটা জানতে পারি এমন কিছু শব্দ সে বলেছে, প্রয়োগ করেছে, যেটা হয়তো ঠিক আজকের দিনে মেয়েরা খুব একটা খুশি হবেন না হয়তো সে সমস্ত শব্দগুলো শুনে। হ্যাঁ, আমি বলবো তার যে প্রত্যাখ্যান, সেটা এতটাই রূঢ় যে সেই প্রত্যাখ্যানে হয়তো অনেকেই কষ্ট পেতে পারেন, কিন্তু এখানে সমর্পণের যে জোর, সেটা এতই তীব্র, এতই প্রবল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে শেষকালে এই সমর্পণের জোরে এখানে আমরা শেষকালে আবার ফাগুন বেলা ফিরে এসছে গল্পের শেষে নানা রকমের আনন্দ এবং গ্রহণযোগ্যতা, এবং শেষকালে এই যে হাত ধরার মধ্যে দিয়ে যে প্রতিশ্রুতি পালন, সেটা ফিরে এসছে। এটাও একরকম এটা বলতে পারি যে যদি সত্যি করেই কিছু চাওয়া যায়, তাহলে হয়তো সেটা পাওয়া যায়, এইরকম একটা কিছু ভাবনা লেখক আমাদের মনে প্রথিত করতে চেয়েছেন। যাই হোক, দুটি গল্প, এই গল্পটাও পরের গল্পটিও কি খানিকটা রূপকথার মতো নয়? এটাও খানিকটা রূপকথার মতো, একটা ইচ্ছা পূরণ আছে এর মধ্যে। এখানেও কিনা আমরা আমাদের যে লক্ষ্য ভাবি, এখানে লক্ষ্যটা হয়তো এক ধরনের, আমাদের অন্য ধরনের কোনো লক্ষ্যও থাকতে পারে, এবং সেই ধরনের যে ধরনেরই আমাদের লক্ষ্য থাকুক না কেন, যদি আমরা সেরকম একাগ্র হতে পারি, আমরা হয়তো সেই লক্ষ্য ছুঁতে পারি শেষকালে। ধন্যবাদ দাদা, খুব ভালো দুটো গল্প আপনার কাছ থেকে আমরা পেলাম। নমস্কার। অরিন্দম খুব ভালো বলেছো। আমারও মানে এই কিছুদিন আগে আমি ঘটনাচক্রে ভাবছিলাম যে যদি রূপকথার মতন কিছু লিখি তো কিভাবে লিখবো। আমি কিন্তু ভেবেই পাচ্ছিলাম না যে এই আধুনিক রূপকথা কিরকম হতে পারে।
তো সত্যি আজকের এই গল্পটা আমাকে শিখিয়ে দিল যে আধুনিক রূপকথা এভাবে লেখা যেতে পারে প্রথম গল্পটার ক্ষেত্রে। তো ঠিক আছে। আচ্ছা, পাপড়ি রহমান আছেন আমাদের সঙ্গে। পাপড়ি রহমান গত আমাদের অনলাইনে গল্প পড়েছেন, উনি কিছু বলবেন। কথামালাকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই প্রথম মিলন ভাইয়ের সকণ্ঠে কোনো গল্প আমি শুনতে পেলাম। এটা খুব সৌভাগ্যের একটা বিষয়। আর মিলন ভাইয়ের প্রথম গল্পটা অতি প্রাকৃত গল্প, দ্বিতীয় গল্পটা ছিল প্রেমের গল্প। মিলন ভাই যাই লিখুক না কেন, একদম আমি তো কৈশোরকাল থেকেই পড়ছি ওনাকে, সেটা একটা জায়গায় পৌঁছাবে। আমি যেটা মনে করি, যদিও আমি খুবই ছোট একজন মানুষ মিলন ভাইয়ের তুলনায়। তো আর প্রেমের গল্পটা, এটা আমি এর আগেও মিলন ভাইকে বলেছিলাম যে প্রেমের গল্পটা শুনতে শুনতে আমি কিন্তু আমার সেই স্কুল লাইফে চলে গিয়েছিলাম, কৈশোরে। যে মিলন ভাইয়ের যে বইটাই প্রকাশিত হতো, এটা তো পড়তেই হতো এবং কিনতামও সেরকম। তো বলা চলে যে মিলন ভাই ছিল আমাদের কালের নায়ক। মিলন ভাইয়ের লেখা পড়েই, আসলে গল্প পড়ে বা উপন্যাস পড়েই আমরা বড় হয়েছি, এবং বলা চলে যে আমরা স্মার্ট হয়েছি এবং প্রেমের পাঠও নিয়েছিলাম। তো আর দ্বিতীয় গল্পে যেটা ছিল, দ্বিতীয় গল্পে টুইস্ট যেটা দিলেন, সেটা ছিল অসম্ভব আর কি। যে প্রথমে তো আমরা দুইটা না যে কি হচ্ছে আসলে মেয়েটাকে, এবং মেয়েটা যেভাবে নিজেকে তৈরি করে যে তার ইচ্ছে পূরণ করলো, সেটা আসলে মারাত্মক আমি মনে করি। তো যাই হোক, কথামালাকে এই আয়োজনের জন্য আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর মিলন ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন মিলন ভাই। পাপড়ি রহমানকে ধন্যবাদ। উনি তো আমাদের গত অনলাইন অনুষ্ঠানে একটা দারুণ গল্প পড়েছেন। আশা করব আবারও আমরা ডাকলে আপনি সাড়া দেবেন। আনন্দিতা, বলো কিছু। হ্যাঁ, আমার প্রথম গল্পটা ভীষণ ভালো লেগেছে। জানি আমি এখনো শিশু আছি বলেই কিনা জানি না, এই যে বাচ্চাটা পিসির কাছে গল্প শুনতে চাইছে, ওর মন খারাপ করছে পিসির জন্য, ভীষণ কষ্ট ছিল শুনতে গিয়ে। খুব খুব ভালো লেগেছে। মানে একটা কথা স্বীকার করে নেওয়া ভালো, ওই গল্পটা শোনার পর দ্বিতীয় গল্পটায় আমি মনই দিতে পারলাম না। সত্যি প্রথম গল্পটা এত সুন্দর। এই ওরা দেবে ভাষা ভবিষ্যৎ লিঙ্ক, আমি খুলে খুলে আবার শুনবো। আসলে এই ধরনের গল্প শুনতে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, খুব সুন্দর। এই যে বাচ্চাটা খুঁজে বেড়াচ্ছে, ও গল্প বলবে পিসি কোথায় গেল, পিসি সত্যি কোথায় গেল। বাচ্চাদের কাছে এগুলো সত্যি খুব কষ্টর। আর শোক কষ্ট ছাপিয়েও না পাওয়া, সেটা যে পেটো পিসির কাছে এখন পায় না, এটা একটা খুব সুন্দর জায়গা। তারা বুঝতেও পারে না, মৃত্যু হোক বা হারিয়ে যাওয়া হোক, বাচ্চা খুব এটা বোঝেও না ঠিক জিনিসটা কি ঘটছে। খুব সুন্দর লেগেছে এই গল্পটা আমার, এত ভালো লেগেছে যে আমি পরের গল্পটা আর মন দিয়ে শুনতেই পারলাম না। সত্যি মানে এটা আমার বলা উচিত। এটুকুই বলবো। সুকান্ত দা, তানিয়া, তুমি বলতে পারছো কিছু? হ্যাঁ, আমি তো একটাই বলবো যে প্রথম কথা যে আমি তো ওনার গল্পের ভীষণ ভক্ত, সেই ছোটবেলা থেকে পড়ছি, এবং এই একই কথা বলবো অনিন্দিতাদের মতো, যে প্রথম গল্পটা মানে পুরো এখনো ছেয়ে আছে, আচ্ছন্ন করে রাখা বলে, যেটা ওনার সব গল্পেই মোরাললেস তাই পাই। এই কিছুদিন আগেই দেশে একটা গল্প পড়লাম ওনার, বকুলতলা। আজকে মানে না বলে পাচ্ছি না, লেটেস্ট এই গল্পটা পড়েছি, খুব ভালো লেগেছে। আর এই প্রথম গল্পটা দ্বিতীয় গল্পটা আমার কাছে প্রায় দ্বিতীয়টাও ওই রূপকথার মতনই লেগেছে। এটা জানি না, এটাও আমার অক্ষমতা যে আমি প্রথম গল্পটা রেশ হয়তো কাটিয়ে উঠতে পারিনি। দ্বিতীয় গল্পটাও এই ধরনের প্রেমকে আমার কাছে, তো আমি রূপকথাই বলবো আজকের দিনে দাঁড়িয়ে, ও এক রূপকথার মতনই প্রেম, যদিও রূপকথা আজকের দিনে। সেই জন্য এই গল্পটাও একটা খুব একটা অদ্ভুত রেশ থাকে গল্পের, যদি ভেতরে একটা রেশ থেকে যায় অন্তত বেশ কিছুদিন, সেই গল্পের মানে আলাদা হয়। এবং এই রকম গল্প শোনার জন্যই এত রাত অব্দি বসে থাকা যায়। এটুকুই। অনেক ধন্যবাদ কথামালাকেও, অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। তবে তানিয়া, এখনকার কালের রূপকথা সম্ভব নয় বলো না, কোনো ঠিক নেই। কাল বিকেলেই হয়তো
দেখবে যে জানলা দিয়ে হয়তো প্রেম ঢুকে আসতে পারে তোমার জীবনে, ফলে এটা বলো না। আর আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটাই তো রূপকথা, সেটাই তো আমার একটা জিনিস যুগে যুগে প্রেম রূপকথা। এই যে মেয়েটি এই এত মানে সম্পূর্ণ নিজেকে নিবেদন করলো, এত কাতর হয়ে হলো, এটা এক ধরনের প্রত্যাখ্যানের প্রতিশোধও হতে পারে। যে প্রত্যাখ্যান সে পেয়েছিল তার প্রতিশোধ এভাবেও নিল, এটাও হতে পারে। মানুষের ব্রেন কেমিস্ট্রিতে নানা রকম কাজ করে, ঠিক বোঝা যায় না। হ্যাঁ, তো এই প্রেম হয়তো এক ধরনের প্রতিশোধ। মানে আমি এটা আসলে অরিন্দম গোস্বামীর ইয়েতে উত্তরটা দিলাম আর কি। অরিন্দম এরকম একটা প্রশ্ন রেখেছিল। কাকুলি কিছু বলো। হ্যাঁ, প্রথমেই আমি আপনাকে মানে শ্রদ্ধা জানাই, কারণ আপনার লেখা না 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 দাদাকে শ্রদ্ধা জানাচ্ছি এই কারণেই, কারণ আমরা তো আপনাদের মতো মানে প্রতিষ্ঠিত এবং যারা লেখেন ওই অন্য ধরনের, আমি কিন্তু আপনার অনেক রকম অন্য ধরনের লেখাগুলো আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, যেমন আমি যেগুলো নেতা যে রাতে নিহত হলেন কিংবা লোকটি রাজাকার ছিল, এই ধরনের লেখাগুলোর প্রতি আমি একটু মানে বেশি আকৃষ্ট হই। আজকে লেখাগুলোটা একেবারেই অন্যরকম। তো এই ধরনের লেখাগুলো পড়ে মানে আমরা আসলে শিখতে চাই। আমি আসলে শিখতে চাই যে লেখাটা কিভাবে আপনি একটা গল্পকে তৈরি করছেন, কি করে আমরা তৈরি করব, আমি একটা গল্পকে তৈরি করব, বা আমার কোথায় আমার লেখাটা কেন আপনার মতো ওই রকম জায়গায় দিতে পারি না আমরা। তো এইভাবে মানে শিখতে শিখতে যাই, প্রত্যেকটা লাইন নিখুঁতভাবে পড়ে পড়ে যাই। তো আজকে যে গল্পটা যেটা নিয়ে সবাই বলছেন রূপকথার গল্প, ওটা তো মানে রূপকথার গল্প শুনতে আমাদের সবসময়ই ভালো লাগে। আর এখন আমি অন্তত ছোটদের গল্প লেখার সময় রূপকথার গল্প লিখতে ভয় পাই, যে আমি ভাবি আরে এইরকম তো সবাই আমাদের আগে অনেকে লিখেছেন, কিন্তু এই যে লেখাটা যে এখনো যে মানে কত কিছু শেখার আছে, বর্ণনা বা মানে গল্পটা পড়তে পড়তে না হারিয়ে গেছিলাম পুরো, যেন সেই আমিও যেন ঢুকে পড়েছি সেই ইয়েতে পাতালপুরিতে। হ্যাঁ, তো রানীর মতো সবকিছু যেন আমি রানী হয়ে গেছি মূলত, এইরকম ভাবে আমি গল্পটাকে দেখছিলাম, এত সুন্দর বর্ণনা। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আপনার পরের লেখাটায় আমি ধাক্কা খেলাম কোথায়, যেখানে আপনি গল্পটা লিখলেন, লেখার পরে আমি যেখানটায় দেখলাম মানে জামা কাপড় খুলে একেবারে নুড হয়ে যাওয়া। এটা কিন্তু একটা মেয়ের জন্য ধাক্কা। আমি যদি লিখতে যাই এটা লেখার আগে 10 বার ভাববো, কিন্তু আপনি এত সুন্দরভাবে ওটাকে প্রেজেন্ট করলেন, ওটা আমাকে নাড়িয়ে দিল খানিকটা, যে কারো ভালোবাসা পাওয়ার জন্য সত্যিই তো এরকম হতেই হয়, মানে এতটাই ভালোবাসার জোরটা এতটাই থাকে যেখানে তার কাছে পুরোপুরি নিজেকে নগ্ন করা যায়। কিন্তু এটা একটা লেখক এইভাবে তুলে ধরাটা, এটা মানে আমার কাছে অসাধারণ লেগেছে আপনার এইভাবে বর্ণনাটা। তো যাই হোক, আমাদের মানে অনেক সৌভাগ্য এইভাবে, আমি তো ভাবতেও পারিনি যে এইভাবে আপনাকে সামনে, যদিও সামনে বলা যায় না, তবু এইভাবে আপনার কণ্ঠে এইভাবে শুনতে পাবো। অনেক 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 শ্রদ্ধা নেবেন আমার, আর ধন্যবাদ জানাই কথামালাকে যে এই সুযোগটা করে দেওয়ার জন্য। কথায় কথায় মিনন্দা আমাদের বলেই ফেলেছেন যে এই ওনার পছন্দসই বড়দের গল্পটা নয়, তো এটাতে আবার আপনাকে একটা আপনার পছন্দসই বড়দের গল্প পড়ার জন্য কিন্তু ডাকবো, প্লিজ আপনি সাড়া দেবেন। সুকান্ত, আজকে তো ওদের তোমাদের সবার সঙ্গে আবার তুমি বা স্বপ্নময়দা, ওরা তো আমার পরিচয়, পাপড়ি তো আমাদের দেশে আমাদের চোখের সামনে বড় হয়েছে। তো আমি তোমাদের সঙ্গে একদিন একটা আড্ডা দিতে চাই, এরাই সবাই থাকবেন, হয়তো আমি একটা গল্প পড়লাম বা না পড়লাম, কিন্তু কথা বলতে চাই যে গল্প নিয়ে এরা কি ভাবছে। ধরো রূপকথা, প্রথম গল্পটি রূপকথার আঙ্গিকে লেখা, রূপকথাই, এটা আধুনিক রূপকথা বা রূপকথাই বলো তুমি যেভাবেই। তো আমরা অনেক কিছু কিন্তু আমাদের জীবন থেকে আমরা হারিয়ে ফেলেছি, যেমন রূপকথাগুলো হারিয়ে ফেলেছি। আমাদের রূপকথা এখন আর লেখা হয় না সেইভাবে। আবার কেউ কেউ হয়তো আধুনিক আঙ্গিকে রূপকথা লিখবার চেষ্টা করেন। তো সবকিছু মিলে আমার মনে হয় যে একদিন একটা সাহিত্যের আড্ডা হোক, সেদিন শুধু হবে, হয়তো তোমার গল্প নিয়ে হতে পারে, বা তুমি একটা গল্প পড়লে সেটা নিয়ে হতে পারে, আমি একটা গল্প পড়লাম, বা যে কেউ একটা গল্প পড়লেন,
গল্প পড়ার চেয়েও বড় ব্যাপার হলো যে গল্প নিয়ে জানবার আগ্রহ অনেকের। আমি কাকলির কথা বা অন্যান্য যারা বললেন তাদের কথা আমি একটু বুঝতে পারলাম, যে অনিন্দিতও বললেন যে গল্প নিয়ে নানা রকম আলোচনার বিষয় কিন্তু আছে। সুকান্ত, তুমি নিজে সেটা খুব ভালো জানো। আমরা একদিন শুধু কথা বলি, আড্ডা দিই, ঠিক, কোনো অসুবিধা নেই, সাহিত্যের আড্ডা দিই। হ্যাঁ, এটা খুব ভালো প্রস্তাব। আমি একবারে সমর্থন করছি, কারণ আমি নিজের কথা বলবো আর বাকি কথা বলবো না, যে সত্যি কিছু জানি না, একদম অন্ধকারে হাতড়ে যাওয়ার মতন মাঝে মাঝে কিছু লেখার চেষ্টা করি। সেই কারণে আমি বলছি যে আমরা ধরা যাক বাংলা সাহিত্যে কি কি ভালো গল্প লেখা হয়েছে, কারা লিখেছেন, কোন গল্পটি কেন ভালো, হ্যাঁ, কেন সেটা খুব স্মরণীয়, অবিস্মরণীয় গল্প, এইসব বিষয় নিয়ে আমরা মনে হয় উদাহরণ দিয়ে দিয়ে যদি কথা বলি গল্পের ছলে, আড্ডার ছলে, আমার মনে হয় সেটা খুব একটা ভালো হতে পারে। সুকান্ত, লোভনীয় ব্যাপার আমাদের জন্য, ভীষণ 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 অনেক কৃতজ্ঞতা দাদা, আপনি এই প্রস্তাব দিলেন, অনেক কৃতজ্ঞ আমরা। গল্প নিয়ে আমার সবাই মোটামুটি বলেছেন, প্রথমটা নিয়ে তো সবাই খুব আপ্লুত, আমিও তাই। এক অলৌকিক বিভ্রমের গল্প, এবং আমি আপনার যে অল্প কয়েকটা গল্প পড়েছি তাতে দেখেছি যে এই আপনার গল্পের মধ্যে অলৌকিকতা থাকলেও কি অদ্ভুত লজিক্যাল। প্রথম গল্পটা একটা অলৌকিক বিভ্রমের গল্প, কিন্তু শেষ পর্যন্ত ভীষণ রকম লজিক্যাল এবং স্মৃতিমেদুরতা। গল্প নিয়ে আলোচনা হয়েছে, আমি গল্প নিয়ে বলবো না। আমার একটা কথা শুধু আরেকবার হাইলাইট করতে ইচ্ছে করছে, আলো বেশি করে বলতে ইচ্ছে করছে, যে কথামালায় প্রথম আপনি কিন্তু মুখোমুখি গল্প পড়লেন। পাপড়িদি বললেন, আপনি নিজেও বলেছিলেন যে সুইডেনের একটা অনুষ্ঠানে নূরজাহানের একটা পাতা ছাড়া, একটা অংশ ছাড়া আপনি সাধারণভাবে এই দিক থেকে আমার মনে হয় আজকের কথামালার এই অনুষ্ঠান সমস্ত দিক থেকে খুব উল্লেখযোগ্য, এবং রেকর্ডেড ভার্সান তো থাকবে, আমরা পাঠাবো। আর আপনি যেটা বললেন, আমরা তো মূলত কথামালা গল্প নিয়ে চর্চা করে, তো এই অনলাইনের মাধ্যমে এটা সুবিধা হয় কি, দুই বাংলার লেখকরা, আলোচকরা সঙ্গে থাকেন, আমরা এই বিষয়টা নিয়ে সত্যি আলোচনা করতে পারি। এবং আর একটা কথা বলা থাকলো, কথামালার অফলাইন অধিবেশন সাধারণভাবে প্রথম রোববার হয় ইংরেজি মাসের। আপনি যদি, আপনার তো বিভিন্ন সময় কলকাতা আসা থাকে, ওই রকম একটা সময় যদি আসেন, তাহলে যদি আমাদের একটু জানান তাহলে ভালো হবে, আরো মুখোমুখি আড্ডা হবে, কথা হবে, সাহিত্য নিয়ে কথা হবে, গল্প হবে। আমি নিশ্চয়ই জানাবো। তবে আমি একটা কথা বলি, আজকের এই যে আড্ডা বা এই আয়োজন, আমি তো ভুলেই গিয়েছিলাম গল্প পাঠ করা। আমার মনে হয় না গত 30 বছরে আমি পুরো গল্প কখনো এইভাবে পড়েছি, বা তারও বেশি সময় হতে পারে। এটার জন্য পুরো কৃতিত্ব দিতে হবে আমাদের সুকান্তকে, সেই প্রস্তাবটা করেছে। তার সঙ্গে আমার দেখা হয়েছিল আনন্দবাজারের আনন্দ পুরস্কারের অনুষ্ঠানে, আমি তার একজন অনুরাগী পাঠক। তো সবকিছু মিলে কৃতিত্ব আমার চেয়েও তার বেশি, সুকান্তর বেশি। সুকান্ত বলেছে এবং তার ফলে এটা আজকে হলো। আমার খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, বা গল্পের যেরকম ব্যাখ্যা আপনারা করলেন যে যার মতো করে, খুব ভালো লেগেছে। আমি খুবই কৃতজ্ঞ, এবং আমি আপনাদেরকে আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবাই করছিল, খেয়াল বলছিল যে যদি ইমদাদুল হক মিলনকে আমাদের অনুষ্ঠানে আনা যায়। আমার আগে তাদের হয়েছিল, এবং তারা সবাই আমার উপর ভার দিয়েছিল যে তুমি হয়তো যোগাযোগ করতে পারবে। আমিও খুব অবাক হয়েছিলাম আনন্দ পুরস্কারের দিন আপনি নিজে এসে সুকান্ত কেমন আছো বলতে। আপনি আমার ছিলেন, আমি ফেসবুকেও নেই। তো যাক, অন্যান্যদের ফেসবুকে তো থাকি। আপনি বলেন আমি ছবি দেখে তোমাকে চিনেছি। না, আমি তোমার বই দেখে জেনেছি। আমি কিন্তু ফেসবুকে নেই, আমি এই সোশ্যাল মিডিয়াতে সেভাবে আমি অ্যাক্টিভ নেই। আমি তোমার আমার সেটা ভালো লেগেছে যে আপনি নয় এসে বলেছেন, অত বড় লেখক আমাকে এসে বললেন, আর আমার পাশে বউ আছে, বউটাকে তো প্রমাণ করতে পারলাম আমিও একজন, কেউ একটা। এটা আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ওই কেউ বলেছিল যে সুন্দর বলে আমার, সুকান্ত বলে আমার নামটা ছেঁটে দিল। আমি প্রথম থেকে ইনসিস্ট করছিলাম ইমদাদুল হক মিলনকে আমাদের এখানে। ঠিক 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 খুব আনন্দ লাগছে। না, এবং এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার, সুন্দরদা এইটা বলেছিলেন, কিন্তু আমাদের কথামালার প্রথম অনলাইন অধিবেশন শুরু হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প পড়েন, ঠিক
একটা প্রথম। ঠিক তারপরেই সুন্দরদা বারবার করে বলেছিলেন যে দ্বিতীয় যদি ইমদাদুল হক মিলনকে নিয়ে পড়ানো যায়, কিন্তু আমাদের যোগাযোগ করতে একটু দেরি হয়েছে সুকান্তদার। ফলে এটা 1 বছর ধরে আমাদের প্রস্তুতি ছিল, মানসিক প্রস্তুতি এবং আগ্রহ ছিল, এবং তার প্রস্তাবক ছিলেন আমাদের এই কথামালার অন্যতম একজন সদস্য সুন্দর দাস। সুন্দর মুখোপাধ্যায় নিজেও একজন খুব ভালো লেখক, খুব সুন্দর গল্প লেখে, কম লেখে, কিন্তু ও খুব ভালো লেখক। আমাদের অন্যান্য অনুষ্ঠানে যখন এরা গল্প টল্প পড়বে, আপনার যদি সময় হয় আপনি একটু যোগ দিলে আমাদের ভালো লাগবে। অন্যান্য শুধু একটু মিলন ভাইকে আমার পক্ষ থেকে একটু ধন্যবাদ দিতে চাই যে এক তো চমৎকার দুটো গল্প আমরা শুনলাম, আমি শুরু থেকেই শুনছিলাম আর অন্য একটা কাজও করছিলাম। তো এটা ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমাদের প্রজন্ম বাংলাদেশে যারা একটা জাতির হয় না, যে একটা জাতির সামগ্রিকভাবে লেখক হয়ে ওঠা, যারা তলস্তয় দস্তয়েভস্কির মতো লেখকদের আমরা পাই, ফকনারের মতো, যারা একটা পুরো জাতি রাষ্ট্রকে ধারণ করা। তো মিলন ভাই আমাদের সেই লেখক, আমাদের প্রজন্ম যাদের উদাহরণ হিসেবে সামনে পাওয়া, যিনি বাংলাদেশের দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ বলেন এবং যত জাতীয় সংকট, পাশাপাশি একটা দায়িত্ববোধ থেকে শিশু সাহিত্যে বাংলাদেশে খুবই অগ্রগণ্য লেখক তিনি। এবং বাংলাদেশের নাটক নিয়ে শুরুতে একটা প্রশ্ন করেছিলেন। এই কথাগুলো বলতেও একটু নিজেদেরই খারাপ লাগে যে কলকাতার আমাদের যারা বন্ধু মানে যারা আছেন আপনারা অনেক কিছু এত কম জানেন পরস্পর জানার ক্ষেত্রে, আমরা যেভাবে এগিয়ে আপনাদের সম্পর্কে। এই জন্য বললাম যে মিলন ভাই প্রায় 1.5 শতাধিক বা আমার ধারণা 200-র কাছাকাছি নাটকই করেছেন টেলিভিশনে। তো এই যে আমরা এই কলকাতার মিডিয়ার একটা নাটকও যদি খুব ভালো নাটক হয় সেটার খোঁজ আমরা জানি, এটা আমাদের, আমি বলবো যে আমাদের সৌভাগ্য মনে করি আমাদের এটা। কিন্তু আমাদেরও একটা দুর্ভাগ্য যে এই যে এত বড় বাংলাদেশের গত কয়েক দশক নাটকে দিলেন, সেটাও আপনাদের ওই তথ্যটা পৌঁছায় না ঠিক মতো। আবার বইয়ের ক্ষেত্রে প্রায় 3 শতাধিক গ্রন্থের লেখক, এবং সেইটা ধরেন মানে কোন দিক দিয়ে বলবো যে উপন্যাসে এমন কোনো বিষয় নেই যে আসেনি তার উপন্যাসে, ছোট গল্পে এমন কোনো বিষয় নেই যে আসেনি, একটা দেশের সমস্ত কিছু। আজকে তো জাস্ট দুটো খুবই সামান্য উদাহরণ তাদের গল্পের আমরা পেলাম। তো সেইটা আর কি, এই জায়গা থেকে আমাদের খারাপ লাগে ভেবে যে আমরা সবকিছু পড়ি, আমি বলি যে আমার ভালো লাগে যে আমরা পড়তে পারি কলকাতার সবকিছু এখানে। আমাদের এখানে মিলন ভাইয়ের মতো শক্তিমান লেখকরা যদি কলকাতায় না পৌঁছান, তাহলে এই যে সাংস্কৃতিক গ্যাপটা, মানে এই কালচারাল গ্যাপটা, এবং এইটার আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আমি আর 30 সেকেন্ড সময় নিচ্ছি আপনাদের কাছে। মিলন ভাইয়ের গল্পে লক্ষ্য করবেন, আপনারা কেউ লক্ষ্য করেননি হয়তোবা, যে গল্পটা উনি শিশু সাহিত্যের পাঠ করে আমাদেরকে শোনালেন, কিশোর সাহিত্য, যদিও আমি মনে করেছি ওটা কিশোর চরিত্র থাকা মানে কিশোর সাহিত্য না, ফলে এটা বর্ডারলেস সাহিত্য। মিলন ভাই যেটা বললেন ওইটা তো ওই শিশুর যে সংকট, ওই মেয়েটির যে সংকট, সেটা বড়দের তৈরি করা সংকট, শিশুদের জগৎ ওটা না। শিশুদের জগৎ যেটা আমরা হয়তো একটু নিচে গেলাম, পানির নিচে, কিন্তু যে বাস্তবের কথা বললেন, বাস্তবতার কথা, সেটা বড়দের বাস্তবতা এবং খুবই নিষ্ঠুর বাস্তবতা। ফলে এটা বড়দেরও গল্প। তো সেটা আমার প্রসঙ্গ না বলার, আমি বললাম যে ওই গল্পটার মধ্যে দেখবেন যে বাংলাদেশের যিনি যখন তিনি লিখছেন, তখন বাংলাদেশে ধরে নিতে পারি 80-85% সংখ্যালঘু পাঠক হচ্ছে মুসলিম পাঠক। তিনি সচেতন ভাবে গল্পের চরিত্রগুলোকে এমন ভাবে আবহাওয়াটা তৈরি করলেন যে একটা হিন্দু পরিবারের গল্পটা বললেন। এই কথাটা কেন বলছি, যে মিলন ভাই এটা করেন এবং আমাদের সিনিয়র রাইটার হাসান আজিজুল হক থেকে শুরু করে শওকত আলী, শওকত ওসমান সবাই করেছেন। এই করাতে আমাদের যেটা সুবিধা হয়েছে, আমরা যারা সাহিত্যের মধ্য দিয়েও হিন্দু সংস্কৃতি, মানে আমরা কেন বলছি এই কথাটা যে আমরা হিন্দু মুসলিম ভেদাভেদটা ঘোষাতে চাই, আমরা তো অসাম্প্রদায়িক হতে চাই, তো সাহিত্য সে জায়গায় নেতৃত্ব দিচ্ছে কিনা, সাহিত্য সে স্কুলের জায়গায় কাজ করছে কিনা। আমাদের সাহিত্য করেছে বলে আজকে আমরা, যদি আমাদের পারিবারিক ঐতিহ্য কারো নাও থাকে, শুধু সাহিত্য পড়ার মধ্য দিয়েই আমাদের এই দূরত্বটা ঘুচে যায় বাংলাদেশে। কলকাতায় এটা ঘটে না কেন? কারণ কলকাতাতে সাহিত্যটা, মূলধারার সাহিত্যে তো মুসলিম সংস্কৃতির যে ব্যাপারগুলো, আচার ধরুন, সেগুলো তো কম, এবং ওখানকার হিন্দু লেখকরা এটা লিখবেন পরিপূর্ণ এরকম একটা গল্প ভাবাও যায় না, সেটা আমাদের প্রথম থেকেই বলছি। তো যার ফলে যেটা হয়, যখন আমাদের এখানকার রিজিয়া রহমান, এই উদাহরণটা দেওয়ার জন্য বললাম কথাগুলো, যে রিজিয়া রহমানের একটি বই কলকাতার একটা প্রকাশক বের করতে গিয়ে তারা বলল যে আপনার বইয়ে যে ওযু শব্দটা আছে, যে মোনাজাত শব্দটা আছে, তারপর ধরুন এইরকম কিছু শব্দ ছিল যে শব্দগুলো মুসলিম মানে আচার, এটা ঠিক ধর্মীয় আচার শুধু না, এটা সামাজিক সাংস্কৃতিক আচারও একটা ধর্মাবলম্বী মানুষের, মানে এমন না যে সে খুব ধার্মিক বলে এই চর্চাটা করছে। আমাদের এখানে মিলাদ বলে একটা সংস্কৃতি আছে, এইগুলো থাকাতে প্রকাশকের আপত্তি তুললো এবং বললো আমাদের পাঠক এটা বুঝবে না। ফলে এই শব্দগুলোকে কিভাবে বাংলায় অন্যভাবে যে পরিবর্তন করা যায় উজুকে, এইটা তো রিজিয়া আপা খুবই খেপে গিয়েছিলেন, পরে বইটা আর কলকাতায় দেননি।
আমার এই জায়গা থেকে হয় যে এই শব্দগুলো কেন কলকাতার পাঠক বুঝছে না, কারণ বোঝাটা হচ্ছে এই কারণেই যে এখানে সাহিত্য এই সংস্কৃতিগুলোকে কোনো না কোনো চরিত্রের মধ্য দিয়ে তুলতে পারছে না। যদি নাই পারে তাহলে তো কলকাতার পাঠকের দোষ না, দোষটা তো লেখকদের দোষ কলকাতায়। তো এই জায়গাটা আমি খুবই এই করে বললাম যে আমরা যদি চাই একসঙ্গে এক হব, হিন্দু মুসলিম এই জায়গাটা ভেদাভেদ উঠে যাবে, এই জায়গাতে সাহিত্যেরই নেতৃত্ব দিতে হবে এবং মিলন ভাই যে চ্যালেঞ্জটা নিয়ে কাজ করে যাচ্ছেন এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেসও করতে হবে। আজকে আমরা যদি এটা আননোটিসড হিসেবে রেখে দিই তাও হবে না, কারণ এইখানে খুবই চ্যালেঞ্জিং কাজ এই কাজটা মিলন ভাই যেটা করেছেন। এটা আমরা জানি বাংলাদেশেও একটা সাম্প্রদায়িক শক্তি খুবই বলিষ্ঠ, আর তার মতো যারা মেইন স্ট্রিমের মূলধারার লেখক মিলন ভাই একেবারে মূলধারার খুবই অগ্রগণ্য লেখক, তিনি যখন চ্যালেঞ্জটা নেন তখন আমাদেরকে আরো উৎসাহিত করে, আমাদের অনুপ্রাণিত করে যে এই চ্যালেঞ্জটা নিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে। আমাদের দুই বাংলা মেলাতে গেলে সাহিত্যের এই জায়গাটা যেন আমরা একটু লক্ষ্য রাখি, ওপার বাংলা লেখকদেরও, যে কি করে সাংস্কৃতিক ব্যাপারটি আসে আমাদের দুই জায়গায়, দুই ধর্মীয়। এটুকুই, আমি একটু বেশি কথা বললাম, সরি, ধন্যবাদ। না মুজাফফর, আমি তোমার থেকে বয়সে বড় তাই তুমি করে বলছি। হ্যাঁ, সুকান্ত গঙ্গোপাধ্যায়। তো হ্যাঁ, যেটা হচ্ছে যে তুমি যেটা জানো বা যেটা বললে এটা একটু ওপর জানো। হ্যাঁ, যেমন আমি বলছি এই যে মুসলিম যে ব্যবহারিক যে শব্দবন্ধ যেগুলো আছে তা আমাদের এখানে হিন্দু লেখকরা লিখছেন না, লিখেছেন। যেমন আমাদের আজকেই উপস্থিত আছেন স্বপ্নময়দা যখন কোনো মুসলিম পরিবার নিয়ে লেখেন তো এই শব্দগুলো ব্যবহার করেন অনায়াসে, ব্যবহার করেন কিন্নর রায়। এছাড়া আরো অনেকে আছে, আমাদের অমর মিত্র আছেন। মুশকিল হচ্ছে যেটা, আবার আর একটা জিনিস বলে নিই এই ফাঁকে, আমাদের এখন খুবই ওপরের দিকে লেখক আনসার উদ্দিন, নিহারুল ইসলাম, তারপর একটা বাচ্চা ছেলে মানে সদ্য লিখতে এসছে হামির উদ্দিন। হ্যাঁ, এরা প্রত্যেকেই কিন্তু এই শব্দগুলো ব্যবহার করে লেখে এবং তারা এখন যথেষ্ট জনপ্রিয়।